মা, দেখো দেখো, আকাশের ওপর দিয়ে কি উড়ে বেড়াচ্ছে। ছোট ৮ বছরের ছেলের কথা শুনে তার মা হাসলো আর বলল, বাবা, আকাশে হেলিকপ্টার উঠছে। যাদের পয়সা আছে, যারা বড়লোক, তারা হেলিকপ্টারে করে যাতায়াত করে। অনেক দূরে রাস্তা হলে হেলিকপ্টারে করে যেতে হয়। মা, এগুলো কারা চালায়? যারা হেলিকপ্টার চালায় তাদেরকে পাইলট বলে। মা, আমিও একদিন পাইলট হব, আমিও হেলিকপ্টার চালাবো। ছেলের কথা শুনে শাবানা বেগম হাসতে হাসতে বলল, হ্যাঁ বাবা, তুমি একদিন অনেক বড় হবে। তুমি পাইলট হবে, দেশ বিদেশে ঘুরে বেড়াবে। আমি তোমাকে নিয়ে সেই স্বপ্ন তো দেখি। আমার অমিত একদিন অনেক বড় হবে। কি রে, হবি তো? মায়ের কথা কি বুঝলো কে জানে। ছোট্ট অমিত বলল, হ্যাঁ মা, আমি পাইলট হব, আমিও আকাশে উড়ে বেড়াবো। তুমি দেখবে, এখন তো আমি ছোটো গাড়ি চালাচ্ছি, এরপর বড় বড় গাড়ি চালাবো, এরপর আকাশে উড়ে বেড়াবো। পাখিরা যেমন ডানা মেলে আকাশে উড়ে বেড়ায়, আমিও একদিন ওদের মতো আকাশের বুকে উড়ে বেড়াবো। তাই হবে। এখন তাড়াতাড়ি স্কুলে চলে যাও। কালকে বাবা আমাদেরকে নিয়ে মামার বাড়ি যাবে। ওখানে বোন আছে, বোনকে আনতে যাব। বাবা মা, তোমরা কথা বলো। তোমরা কেন কথা বলছো না? একটা ছোট ৮ বছরের শিশুর চিৎকার করে কাঁদছে আর তার বাবা মাকে কথা বলতে বলছে, কিন্তু তার বাবা মা কথা বলছে না। সে ছোট্ট ছেলেটা আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছে না। তার বাবার মা দেহ পড়ে আছে আর চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে। কিছুটা দূরে গিয়ে দেখে কিছু আদিবাসী মহিলা মাঠে ধান কাটছে। তাদের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, ও আন্টিরা, তোমরা একবার চলো না, আমার বাবা মা ওখানে পড়ে আছে, ওরা কেউ কোনো কথা বলছে না। ছোট শিশুর কান্নায় শুনে ধান কাটার কাজ বন্ধ করে দেয় সেই মহিলাগুলো। একে অপরের দিকে তাকিয়ে থাকে তারা। বুঝতে পারে নিশ্চয়ই কিছু হয়েছে, তাই বাচ্চাটা কাঁদছে। তাদের মধ্যে একজন মহিলা সে অমিতের কাছে আসে আর বলে, বাবু, তোমার বাবা মা কোথায়? অমিত তখন হাত বাড়িয়ে সেই জায়গাটা দেখিয়ে দেয়, কারণ অমিতের পায়ে আঘাত লেগেছে। সে ভালো করে হাঁটতে পারছে না, তার পা দিয়ে অঝরে রক্ত বেরোচ্ছে। সেও কথা বলতে পারছে না। সেই মহিলারা এগিয়ে আসে আর দেখে একটা বাইক পড়ে আছে, আর কিছুটা দূরে একজন মহিলা পড়ে আছে আর একজন পুরুষ পড়ে আছে। তারা ছুটে আসে ঘটনাস্থলে। মুন্নি তখন পানির বোতল থেকে পানি নিয়ে অমিতের মাকে দেয়। 2 ঢোক পানি খেয়ে আর সাথে সাথে অমিতের মা চোখ বোঝে। সে মহিলা কান্নায় ভেঙে পড়ে। তারপর সবাই মিলে অমিতের বাবার কাছে যায়। সে আগেই চোখ বুঝেছে। তাদের মধ্যে একজন পুরুষ ছিল, তার কাছে ফোন ছিল। সে থানায় ফোন করে। সাথে সাথে সেখানে পুলিশ আসে। পুলিশ অ্যাম্বুলেন্সকে খবর দেয়, দুজনকে হসপিটালে নিয়ে যায়। অমিতকে পুলিশরা নিয়ে যায়। সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। অমিতকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পায়ের উপর দিয়ে বাইকটা যায়, তার জন্য তার পা কেটে গেছে। পায়ে প্রায় 14টা সেলাই পড়ে। অমিত একটু সুস্থ হলে অমিতকে পুলিশ অফিসার সাইমন জিজ্ঞাসা করে, বাবু, তোমার নাম কি? অমিত পুলিশ অফিসারের কোনো কথাই উত্তর দেয় না। সে বলে, স্যার, আমার বাবা মা কোথায়? ওরা কেমন আছে? তোমার বাবা মা ভালো আছে? ওরা এখন ঘুমোচ্ছে, ওদেরকে বিরক্ত করা যাবে না। আমি যা জিজ্ঞাসা করছি তুমি তাই উত্তর দাও। আমি আমার বাবা মার কাছে যাব। অমিত জানে না যে তার বাবা মা মারা গেছে। তার পা দিয়ে ওনাকে রক্ত বেরিয়ে যাওয়ার জন্য সেও তখন জ্ঞান হারিয়েছিল। জ্ঞান ফিরতেই মা বাবা বলে অমিত চিৎকার করতে থাকে। সাইমন অমিতকে বোঝাতে লাগলো, কিন্তু অমিত কেঁদেই চলেছে। সে কোনো উত্তর দিচ্ছে না। সাইমন বলল, বাবু, তুমি যদি এভাবে কাঁদো তাহলে তোমার বাবা মাও দুঃখ করবে। তোমার বাড়িতে কে কে আছে? ওদেরকে খবর দিতে হবে তো, এখানে আসতে হবে। তোমার বাবার রক্ত লাগবে, বাড়ি থেকে লোক না এলে কে সব ব্যবস্থা করবে? তোমার বাবার কাছে ফোন ছিল? ফোন? ফোন? ফোনটা তো আমার কাছে ছিল, আমি গেম খেলবো বলে বাবার কাছ থেকে নিয়েছিলাম। কিন্তু ফোন নিয়ে আপনারা কি করবেন? আমরা তোমার বাড়ির লোকের খবর দেব। আমরা তো বাড়িতে থাকি না, আমার বাবা চাকরি করতো, আমরা একটা ভাড়া বাড়িতে থাকি। আজকে আমার মামার বাড়ি যাচ্ছিলাম, আমার বোন আছে ওখানে, বোনকে আনতে যাচ্ছিলাম। নানি এসেছিল, বোন খুব কান্নাকাটি করছিল, নানি বোনকে নিয়ে গেছে। আমি বাবা মার সাথে বোনকে আনতে যাচ্ছিলাম। বাবা বাইক চালাচ্ছিল, হঠাৎ দুর্ঘটনা ঘটে। বাবা একটা পোস্টারে গিয়ে ধাক্কা মারে, বাবা মা কেউ কথা বলে না। আমি কিছু মহিলাকে ডেকে নিয়ে আসি। তারপর অমিত পুলিশ অফিসারকে তার বাবার ফোনটা দেয় আর বলে, এই নিন, আমার কাছে বাবার ফোনটা ছিল, এখানে আমার চাচার নাম্বার আছে। চাচা গ্রামের বাড়িতে থাকে,
আমাদের বাড়ি বর্ধমান জেলা কাটোয়াতে। আমার বাবা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। এখানে ঘর ভাড়া নিয়ে আমরা থাকি, আর মাঝে মাঝে গ্রামের বাড়ি যাই। এখান থেকে আমার মামার বাড়ি বেশি দূরে নয়। কথাটা বলে অমিত ফোনটা অফিসার সাইমনকে দেয়। পুলিশ অফিসার ফোন নাম্বার থেকে তার মামা ও তার চাচাকে ফোন করে, কিন্তু তার মামা কর্মসূত্রে মুম্বাই থাকে, তাই সে আসতে পারে না। পাশের বাড়িতে ফোন করে তার মামা। কিছুক্ষণের মধ্যে তার নানি ও তার বোন সেখানে চলে আসে। খবর পেয়ে তার চাচা ও চাচি সেখানে চলে আসে। ঘটনার কথা শুনে সকলেই কান্নায় ভেঙে পড়ে। অমিত তার নানিকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, নানি, আমরা তোমার ওখানে যাচ্ছিলাম, আর দেখো না, তখনই এরকম ঘটনা ঘটে গেল। বাবা মা কথা বলছে না। পুলিশ অফিসার সাইমন অমিতের চাচা হাসান শেখকে বলে, দেখুন, আপনার ভাইয়া বাইক চালাচ্ছিল, প্রচন্ড রোদের জন্য আপনার ভাইয়া সানস্ট্রোক হয়, সে কন্ট্রোল করতে পারে না, গাড়িটা সোজা একটা পোস্টে গিয়ে ধাক্কা মারে। আপনার ভাইয়া সঙ্গে সঙ্গে সেখানে মারা যায়। আপনার ভাবিও মাথায় চোট পায়, এই ঘটনাস্থলে মারা যায়। আপনার ভাইয়ের ছেলের পায়ের ওপর দিয়ে বাইকটা চলে গিয়েছিল, তাই ওর সেভাবে ক্ষতি হয়নি, কিন্তু ওর পায়ে অনেকগুলি সেলাই পড়েছে। দুই নাতি নাতনিকে বুকে নিয়ে নানি মনিকা বেগম কান্নায় ভেঙে পড়ে। সকলে মিলে অমিতের বাবা মাকে কবরের ব্যবস্থা করা হয়। তারপর অমিতের চাচা হাসান শেখ অমিতের নানি মনিকা বেগমকে বলে, আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে অমিত আমাদের সাথে থাকবে। আপনারা তো জানেন আমাদের কোনো সন্তান নেই, অনেক চেষ্টা করেও আমাদের কোনো সন্তান হয়নি। আমরা আশা ছেড়ে দিয়েছি, তাই অমিতকে আমরা আমাদের সন্তানের মতো মানুষ করব। হাসান শেখের কথা শুনে অমিতের নানি মনিকা বেগম বলল, আমাদের আপত্তি থাকবে কেন? ও তো আপনাদের বাড়ির ছেলে, আপনাদের অধিকার আছে ওর উপর। অমিত যদি যেতে চায় আমাদের কোনো অসুবিধা নেই। আমার ছেলে বৌমা বাইরে থাকে, আমি ওদের দুই ভাই বোনকে ঠিক মানুষ করতে পারবো না। আপনারা যদি দায়িত্ব নেন তাহলে খুবই ভালো হয়। অমিত একটু বড়, তাই সে রাজি হয়ে গেলেও তার বোন ছোট্ট মাম্পি, সে কিন্তু রাজি হয় না। সে কাঁদতে কাঁদতে নানির গলা জড়িয়ে ধরে আর বলে, আমি কোথাও যাব না রানী, আমি তোমার কাছেই থাকবো। মাম্পি, তুই তো জানিস আমরা কত গরিব, তোকে ঠিক মতো দেখাশোনা করতে পারবো না। তুই তোর চাচা চাচির কাছে থাক, তোর বড় ভাইয়া থাকবে ওখানে। অমিত ওর বোনকে জড়িয়ে ধরে খুব কাঁদে আর বোনকে নিজের কাছে রাখার জন্য বোনকে বলে, বোন, বাবা মা তো চলে গেল, আমরা দুই ভাই বোন অনাথ হয়ে গেলাম। আমরা চাচা চাচির কাছে একসাথে থাকবো। মামা তো বাইরে থাকে, নানি কি করে আমাদের মানুষ করবে? ভাইয়ের কথা শুনে ছোট মাম্পি বলল, আমি ওসব কিচ্ছু জানি না, আমি নানিকে ছেড়ে কোথাও যাব না, আমি নানির কাছেই থাকবো। আসলে মাম্পি বেশিরভাগ সময় মামার বাড়িতে থাকে। নানি যখন যায় মাম্পি নানির সঙ্গে চলে আসে। তার নানির কাছে থাকতে খুব ভালো লাগে। সকলের বোঝানো সত্ত্বেও মাম্পি রাজি হয় না। শেষে অমিতের চাচা হাসান শেখ মনিকা বেগমকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে, অমিত আমাদের কাছে থাক, আর মাম্পি বরঞ্চ আপনার কাছে থাকুক। যদিও কখনো আসতে চায় তাহলে পাঠিয়ে দিবেন আমাদের বাড়িতে। মনিকা বেগম তার ছেলের সাথে ফোনে কথা বলে আর বলে, শরীফুল মাম্পির চাচাদের সাথে যেতে চাইছে না, অমিত ওখানেই থাকবে। মাম্পি আমার কাছেই থাকতে চাইছে, তোর কি অসুবিধা আছে? মায়ের মুখ থেকে এই কথা শুনে শরীফুল বলে, মা, আপু, দুলাভাই মারা গেছে, দুটো ছেলে মেয়ে অনাথ হয়ে গেছে, শুধু ওর চাচা দায়িত্ব নেবে কেন? আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। তোমাকে চিন্তা করতে হবে না, আমি মাসে মাসে তোমাকে খরচ পাঠিয়ে দেব, তুমি মাম্পিকে তোমার সাথে রেখে দাও। মনিকা বেগমের তার নাতনিকে ছাড়তে ইচ্ছা করছিল না, তবুও অভাবের কথা ভেবে ঠিক করেছিল সে দায়িত্ব নেবে না। কিন্তু ছেলের সাথে কথা বলে সে নিশ্চিত হলো। তারপর বলল, ঠিক আছে, মাম্পি আমার কাছেই থাকবে। আমি যদি দুটো খেতে পাই ও খেতে পাবে। অমিতের মামা মুম্বাইয়ে থাকে। তার স্ত্রী ও সন্তানকে নিয়ে প্রতি মাসে মাকে টাকা পাঠিয়ে দেয়। তার স্ত্রীর অবশ্য তাকে বাধা দেয় না। তারপর থেকে অমিত তার চাচা চাচির কাছে থেকে যায় আর মাম্পি তার নানির কাছে মানুষ হয়। অমিত মাঝে মাঝে তার নানির কাছে যায় ও মাম্পিও আসে। অমিতের চাচা ও চাচির সন্তান না থাকায় তারা অমিতকে খুবই ভালোবাসে, এমনকি মাম্পিকেও খুব যত্ন করে। এইভাবেই অমিত তার চাচার সংসারে, মাম্পি তার নানির কাছে মানুষ হতে থাকে। এদিকে সে সংসারে আসে হাসান শেখের শালী আমিনা বেগম। সে তার বোন সাজদা বেগমকে উদ্দেশ্য করে বলে, তোরা এই ছেলেটাকে কি করতে এই সংসারে নিয়ে এলি? চুপ কর আপু, ওর চাচা শুনলে রাগ করবে। চুপ করব কেন? শুধু শুধু আমি হাসানকে ভয় পাই নাকি? আমি তো বললাম এই ছেলেটাকে এই সংসার থেকে বিদায় করতে।
পাশে দাঁড়িয়ে থেকে অমিত সব কথা শুনল। তার কিচ্ছু করার নেই, সে বুঝে গেছে সে অসহায়, যার বাবা মা নেই, তার কেউ নেই। সে চোখ দিয়ে জল বেরোয় আর আল্লাহকে ডাকে আর বলে, হে আল্লাহ, তুমি আমাকে কেন বাঁচিয়ে রাখলে? আমার বাবা মার সাথে সাথে তুমি কেন আমাকে নিয়ে নিলে না? আমার যে খুব কষ্ট হচ্ছে। আল্লাহ, এই যন্ত্রণা থেকে তুমি আমাদের মুক্তি দাও। অমিত যখন কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকছে তখন তার চাচা হাসান তার কথাগুলো শুনতে পায়। সে অমিতের কাছে আসে আর অমিতকে বলে, অমিত, তুই কাঁদছিস কেন? তোকে কেউ কিছু বলেছে? অমিত চাচার কথা শুনে তার চোখে জল মোছে আর হেসে বলে, না চাচা, আমাকে কেউ কিছু বলনি। বাবা মার কথা খুব মনে পড়ছিল, তাই কাঁদছিলাম। অমিত ছোট হলেও সে বুঝতে পারে তার চাচা যদিও জানে তাহলে অশান্তি করবে, তাই সে অশান্তির ভয় কিছু বলল না। আমাদের এই গল্পের নায়ক অমিত আলী শেখ। তার বয়স হবে 8 বছর। সে ক্লাস 3-তে পড়ে। পড়াশোনায় খুব ভালো ছেলেটা। তার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করত। ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে সে ভাড়া বাড়িতে থাকতো। গ্রামের বাড়িতে তাদের জমি জায়গা আছে, সেসব অমিতের চাচা দেখাশোনা করে। সেই সাথে তারা একটা ছোট দোকানও আছে। হাসান শেখের বড় শালী আমিনা বেগমের তাদের পাশের গ্রামে বিয়ে হয়েছে। সে বিধবা হয়ে গেছে। তার একটা ছেলে ও একটা মেয়ে। ছেলে ফরিদ অমিতের থেকে 2 বছরের বড়, কিন্তু সে অমিতের সাথেই পড়ে, আর মেয়ে সায়রা অমিতের থেকে 2 বছরের ছোট। আমিনা বেগম এই সংসারে বিভিন্ন বিষয় মাথা ঘামায়, যেটা হাসান পছন্দ করে না। কিন্তু নিজের শালী বয়সে বড় বলে সে কখনো কিছু বলতে পারে না। তার ছেলেরও মেয়েকে দায়িত্ব নেওয়ার জন্য অনেকবার বলেছে হাসান। গুরুত্ব দিত না হাসান। সে বলে নিজের বাচ্চা হলে সেটা আলাদা ব্যাপার, পরে ছেলের দায়িত্ব নিতে যাব না। কিন্তু হঠাৎ তার নিজের ভাইপোকে দায়িত্ব নেওয়ার জন্য তার শালীর রাগ করে সে বারবার হাসানকে এই ব্যাপারে নিষেধ করে। এ নিয়ে ঝগড়া হয়েছে। আজকে তার শালী সেখানে উপস্থিত ছিল। হাসান অমিতকে নিয়ে আসার সাথে সাথে তার শালী তাকে বলে, হাসান, এই ছেলেটাকে কেন এখনো বাড়ি থেকে বের করে দাওনি? ওর কি অধিকার আছে এই বাড়িতে থাকার? ওর বাবা তো এই সংসারের জন্য কিচ্ছু করেনি। অসুস্থ বাবা মাকে ফেলে রেখে স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে আলাদা জায়গায় থাকতো। কোনোদিন তাদের দেখতেও আসে নাই। সংসারের টাকা পয়সা দেয়নি। তার ছেলের কি অধিকার আছে এই সংসারে? আমিনা বেগমের কথা শুনে রেগে যায় হাসান আর উত্তেজিত হয়ে বলে, আপনি যা বলেছেন বলেছেন, আর একটা কথাও বলবেন না। আপনাকে কে বলেছে আমার ভাইয়া ভাবি এই সংসারে টাকা দেয়নি, আমার বাবা মাকে দেখেনি? আপনি কোথা থেকে শুনেছেন এই কথা? আমি বা সাজদা কখনো বলেছি আপনাকে? হাসান রেগে গেছে দেখে ছুটে আসে সাজদা বেগম। সে স্বামীকে বলে, তুমি চুপ করো, শান্ত হও। চিৎকার করছো কেন? তোমার শরীর খারাপ করবে। স্ত্রীর কথায় গুরুত্ব না দিয়ে হাসান শেখ আমিনা বেগমকে উদ্দেশ্য করে বলে, আমার ভাইয়া এই সংসারের জন্য অনেক কিছু করেছে। ভাইয়া যদি আমার পাশে না থাকতো, আমি বাবা মার জন্য কিচ্ছু করতে পারতাম না, আর এই বাড়িও তৈরি হতো না। এই সংসারে ভাইয়ার অনেক অবদান আছে। ভাইয়া তার কাজের সুবিধার জন্য বাড়ি ভাড়া নিয়ে থাকতো, কিন্তু ভাইয়ার মন পড়ে থাকতো এই সংসারে। আপনি কতটুকু জানেন? আর অমিতের সাথে আমার রক্তের সম্পর্ক আছে। ও এই বাড়ির উত্তরাধিকার। পরবর্তীকালে ওই এই বাড়ির সব কিছু পাবে। আপনি যতই চেষ্টা করুন আপনার ছেলে মেয়েকে এই বাড়িতে রেখে, কিন্তু আপনার কার্যসিদ্ধি হবে না। হাসান শেখের কথা শুনে আমিনা বেগম কিছু না বলে সেখান থেকে চলে যায়, কিন্তু মনে মনে বলে, তুমি যতই চেষ্টা করো হাসান, এই সম্পত্তি তোমার ভাইপোর নামে লিখে দেবে, কিন্তু আমি থাকতে তা হতে দেব না। এই ছেলেকে সংসার থেকে তাড়িয়ে তবেই আমি ছাড়বো। ওকে তাড়ানোর জন্য আমাকে যতটা নিচে নামতে হয় ততটাই নিচে আমি নামবো। তোমার এই সম্পত্তি আমি আমার ছেলের নামে করে তবেই আমি ছাড়বো। আমিনা বেগম চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই সফল হয় না। আমিনা বেগমের ছেলে ফরিদ অমিতের থেকে 2 বছরের বড়। পাশাপাশি গ্রামের জন্য ফরিদ ও অমিত একই স্কুলে পড়ে। ফরিদ বারবার হিংসা করে অমিতকে, কিন্তু অমিত এই সব বিষয়ে কোনো গুরুত্ব দেয় না। সে তার নিজের পড়াশোনা আর কেরিয়ার নিয়ে ব্যস্ত। আজকে ওদের স্কুলে উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা চলছিল। হঠাৎ অমিতের পায়ের কাছে একটা কাগজ এসে পড়ে। অমিত সেদিকে নজর না দিয়ে লিখতে থাকে। যে স্যার ক্লাসরুমে গার্ড দিচ্ছিল তাকে গিয়ে ফরিদ বলে, স্যার, অমিত টুকলি করেছে, দেখুন ওর পায়ের কাছে কাগজ পড়ে আছে। ফরিদের কথায় রহিম স্যার অমিতের পায়ের দিকে তাকায়, দেখে সত্যি অমিতের পায়ের কাছে কাগজ পড়ে আছে। ক্লাসের সবাই তখন অমিতের দিকে তাকায়, কিন্তু অমিত নিজের লেখা নিয়ে ব্যস্ত। রহিম স্যার অমিতের কাছে যায় আর গিয়ে বলে, অমিত, তুমি নকল করছো?
রহিম স্যারের কথায় অমিতের ধ্যান ভাঙে। সে লেখা বন্ধ করে রহিম স্যারকে উদ্দেশ্য করে বলে, স্যার আপনি কী সব বলছেন? আমি কেন নকল করব? আমি পরীক্ষার জন্য যথেষ্ট তৈরি করেছি নিজেকে, আমার এসবের প্রয়োজন নেই। রহিম স্যার অমিতের পায়ের কাছ থেকে কাগজগুলো তুলে নিয়ে বলে, তাহলে এই নকল করার কাগজগুলো কোথা থেকে এলো? আমি জানি না স্যার। তখন পাশ থেকে ফরিদ বলে, স্যার ওই কাগজগুলোতে দেখুন, সব অমিতের হাতে লেখা। স্যার তাহলে অমিত নকল করেছে? রহিম স্যার দেখে সত্যি অমিতের হাতে লেখা। অমিত নিজেও দেখে তার হাতে লেখা কাগজ নিচে পড়ে আছে। অমিত চেষ্টা করে নিজেকে বাঁচানোর, কিন্তু সে পারে না। তার খাতা আড়ে করে দেয়া হয় আর বলা হয় অমিত তার বাকি পরীক্ষাগুলো দিতে পারবে না, আর ও যেন স্কুলে না আসে। সেরকম হলে ওকে ফাইনাল পরীক্ষাও দিতে দেওয়া হবে না। অমিত কাঁদতে থাকে। সে হাত জোর করে বলে, স্যার আমাকে কেউ নিশ্চিত ফাঁসিয়েছে, আমি এই কাজ করতে পারি না। স্যার কিছু বলার আগে ফরিদ বলে, তোকে কে ফাঁসাবে? তোর হাতের লেখা কাগজ তোর কাছে ছিল, সেটা তো অন্য কারো নয়। তাহলে তোকে ফাঁসাচ্ছে কে? তুই নিজে এই কাগজ করেছিস, নকল করে লিখে আবার বড় বড় কথা বলছিস ফরিদ। অমিত অনেক কান্নাকাটি করে, কিন্তু তার কথা কানে যায় না স্যারের। তার খাতা আড়ে করে দেওয়া হয়, এমনকি বাকি পরীক্ষা অমিত দিতে পারে না। অমিত মন খারাপ করে বসে থাকে। সে তার চাচাকে কিছু বলতে সাহস পায় না। হাসান শেখ বাড়িতে এলে সাজদা বেগম বলে, শুনেছ, তোমার অমিত তো নকল করতে গিয়ে ধরা পড়েছে। সাজদা বেগমের কথায় হাসান শেখ রেগে যায় আর বলে, কে বললো তোমাকে এসব বাজে কথা? কেন? ফরিদ বলেছে। ফরিদ তো অমিতের সাথে একই ক্লাসে পড়ে। অমিত আর পরীক্ষা দিতেও পারবে না। অমিতের খাতা স্যার কেড়ে নিয়েছে, বাকি পরীক্ষাগুলো অমিত আর দিতে পারবে না। সাজদা বেগমের কথা হাসান শেখ বিশ্বাস করে না। সে অমিতের কাছে যায়, দেখে অমিত বিছানায় শুয়ে কাঁদছে। হাসান শেখ অমিতের মাথায় হাত বুলিয়ে আর বলে, আমি বিশ্বাস করি না। অমিত, তুই এই কাজ করেছিস? তবে কেউ তো তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তোর মতো মেধাবী ছেলেকে নষ্ট করতে চাইছে। আমি তোর স্যারের সাথে কথা বলবো, তোকে চিন্তা করতে হবে না। চাচার কথায় অমিত চাচাকে ধরে কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, তুমি বিশ্বাস করে চাচা, আমি এই কাজ করিনি। আমি যথেষ্ট পড়াশোনা করেছি, আমার এসব করার দরকার নেই। কিন্তু কে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো? আর স্যার যে কাগজগুলো আমার কাছে দেখালো, যেগুলো আমার পায়ের কাছে পড়েছিল, ওই হাতের লেখাগুলো আমারই ছিল। আমি বুঝতে পারছি না কে ষড়যন্ত্র করেছে। চাচা তুমি স্যারের সাথে কথা বলো, অন্তত উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষাটা আমাকে দিতে দেওয়া হোক, তা না হলে আমার কেরিয়ার শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি তোর স্যারের সাথে কথা বলবো। তারপরের দিন হাসান শেখ স্কুলের স্যার রহিম স্যারের সাথে দেখা করে আর বলে, স্যার, অমিত যথেষ্ট ভালো ছেলে, ও কি করে নকল করতে পারে? আমার মনে হচ্ছে অমিতকে কেউ ফাঁসিয়েছে। স্যার, অমিতকে ফাইনাল পরীক্ষাটা দিতে দিন, ওর মেধাকে নষ্ট করবেন না। ওর ভবিষ্যতে স্বপ্ন আছে, ও কিছু করবে। ও যথেষ্ট ভালো ছেলে আর সেই মতো প্রস্তুতি নিচ্ছে, তাই অমিতকে আটকাবেন না। হাসান শেখের কথায় রহিম স্যার বলল, আপনার মতো আমাদের সন্দেহ হচ্ছে। অমিত বেশ স্টুডেন্ট, ও কখনো এই কাজ করতে পারে না। কেউ তো আছে, কিন্তু হাতের লেখা যেহেতু অমিতের, তাই আমরা ওকেই সন্দেহ করছি। তবে যাই হোক, ফাইনাল পরীক্ষা অমিত দেবে। টেস্ট পরীক্ষা হয়ে গেছে, আর 3 মাস বাকি আছে। বাড়িতে পড়তে বলুন। এদিকে আমিনা বেগম তার ছেলে ফরিদকে বলল, তোকে আমি কি বললাম আর তুই কি করলি? মায়ের কথা শুনে ফরিদ বলল, আমি তো চেষ্টা করেছিলাম নোট নেওয়ার অজুহাতে আমি অমিতের খাতা নিয়েছিলাম। সে পাতাগুলো ছিঁড়ে আমি অমিতের পায়ের কাছে দেখেছিলাম, আর সেটা স্যারও দেখে। আমি অমিতের খাতা আড়ে করে দিয়ে এমনকি পরীক্ষা দিতেও দেব না বলেছে। তারপর ও চাচা গিয়ে স্যারের সাথে কথা বলে। স্যার হয়তো কিছু বুঝতে পেরেছে, তাই অমিতকে ফাইল পরীক্ষা দিতে দিচ্ছে। মা ওর সাথে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। অমিত আমাদের ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছেলে। হয়তো আমার কথা স্যার বিশ্বাস করেছে, তাই সেই মুহূর্তে অমিতকে স্কুলে আসতে না বলেছিল, এমনকি পরীক্ষা দিতে দেয়নি। পরের দিন অমিতকে নিয়ে ওদের স্কুল কমিটি মিটিং হয়। মিটিংয়ে স্যারদের মধ্যে স্কুলের খুব তর্ক হয়। অনেকের বিশ্বাস করতে চায় না অমিত এই কাজ করতে পারে। রহিম স্যার নিজেও বিশ্বাস করতে চায় না, তাই হয়তো অমিতকে ওরা পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়। আমি আর কি করতে পারি বলো? ছেলের কথায় আমিনা বেগম রেগে যায় আর ছেলেকে বলে, ঠিক আছে, তোকে আর কিচ্ছু করতে হবে না।
এইবার যা করব আমি তোর বোনকে দিয়ে করাবো। ওকে বাড়ি থেকে তাড়াতেই হবে। তারপর তোর খালার খালুকে বলে এই সম্পত্তি তোদের নামে লিখে দিতে বলবো। ওর নিজের কোনো সন্তান নেই, তাই এই সম্পত্তি নিয়ে কি করবে? অমিতকে বাড়ি ছাড়া করতেই হবে। তোর বাবা তো কানা করেও রেখে গেল না, সব তো মত আর মেয়ে মানুষের পেছনে চলে গেল। তোদের ভাই বোনের ভবিষ্যৎ নিয়ে আমি খুব চিন্তায় আছি, তাই তো মাঝে মাঝে এখানে চলে আসি আর তোদের দুই ভাই বোনকে রেখে যায়। তোর খালাকে পুরোপুরি বোঝানো গেছে, কিন্তু খালু সে এখনো অমিতকে তার সম্পত্তি দিতে চায়। এবার আমার কাজ হবে সাইরাকে দিয়ে ফায়দা তোলা। অমিতকে এই বাড়ি থেকে তাড়াবো, এটাই আমার চ্যালেঞ্জ। অমিত মন দিয়ে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। তারপর অমিতের জীবনে নেমে আসে অন্ধকার। সে যেটার জন্য তৈরি ছিল না। অমিতের চাচা হাসান শেখ হজে গিয়েছিল, আর ঠিক সেই সময়টাকে কাজে লাগালো ওরা। অমিতের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়, আর যেটা করে অমিতের চাচা শালির মেয়ে সায়রা, সে তার খালাকে বলে, খালা, অমিত খুব বাজে ছেলে। আমি ওয়াশরুমে শাওয়ার নিয়ে আসছিলাম, আর ঠিক সেই সময় ও আমার হাত ধরে আর বলে, তোমায় খুব সুন্দর লাগছে, তোমাকে আদর করতে ইচ্ছে করছে। আমি ওকে ধাক্কা দিয়ে ছুটে চলে আসি। খালা, অমিত ভালো ছেলে নয়, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। ও থাকলে আমি তোমার কাছে থাকতে পারবো না। সায়রার কথা শুনে শাস্তা বেগম বলল, তাই আমারও কিছুদিন ধরে ওকে সন্দেহ হচ্ছে। ঠিক আছে, তুই চল আমার সাথে। শাস্তা বেগম যখন রুমে যায় দেখে অমিত শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। শাস্তা বেগম অমিতকে বলে, তোর চাচা বলে তোর মতো নাকি ছেলে হয় না, কিন্তু তুই যে এত বাজে ছেলে আমার সেটা জানা ছিল না। তুই আর আমাদের বাড়িতে থাকবি না। সাইরা ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে আসছিল, আর তুই তাকে বাজে ইঙ্গিত করেছিস আর বাজে বাজে কথা বলেছিস। তোর কাছ থেকে এটা আশা করিনি। চাচির কথা শুনে অমিতের কষ্ট হয়। সে তার চাচিকে বলে, চাচি, তুমি কি বলছো? আমি সায়রাকে দেখিনি, আবার বলছো আমি বাজে ইঙ্গিত করেছি। তারপর সায়রাকে উদ্দেশ্য করে অমিত বলে, কেন তুমি মিথ্যা কথা বলছো সায়রা? আমি তোমাকে কি বলেছি? সায়রা কিছু বলার আগে আমিনা বেগম বলে, তোকে আর নিজের নিয়ে সাফাই গাইতে হবে না, তুই বাড়ি থেকে চলে যা। তোর চাচা হজে গেছে, ও যদি এসে এইসব দেখে তাহলে রেগে যাবে। তাই ভালোই ভালোই বলছি, তুই এখন এখান থেকে চলে যা। তোর কোনো অধিকার নেই এই বাড়িতে। তুই যদি না যাস তাহলে আমরা কিন্তু থানায় যাব আর তোর নামে শ্লীলতাহানির অভিযোগ করব। না খালা, তোমাকে থানায় যেতে হবে না। আমি কাল সকালেই বাড়ি ছেড়ে চলে যাব। বাড়ি ছেড়ে চলে যাব বলতেই ওদের মুখে বিশ্বজয়ের হাসি দেখা যায়। আর শাস্তা বেগম বলে, ঠিক আছে, তুই কাল সকালে চলে যাবি আর এই বাড়িতে কোনো দিনও ফিরে আসবি না। তোর চাচার সাথে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবি না। অমিত চিন্তা করতে থাকে কাল সকালে বাড়ি থেকে চলে যাবে। সে কোথায় যাবে, কার কাছে যাবে? সবে হাই সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে, সে তো বেশি কিছু জানে না। সে নানা রকম চিন্তা করতে থাকে। হঠাৎ তার ফোনে তার বন্ধু নাহিদের ফোন আছে। সে ফোন রিসিভ করে আর বলে, হ্যাঁ নাহিদ, বল, কি বলবি? কি করছিস কি তুই? কি আর করব, কালকে বাড়ি থেকে চলে যাব, সেজন্য একটু চিন্তায় আছি। বাড়ি থেকে চলে যাবি মানে কোনো কাজ পেয়ে গেছিস নাকি? না রে, কী কাজ পাবো? আমার ভাগ্যটাই খারাপ। তুই তো জানিস আমার বাবা মা দুজনেই মারা গেছে। আমি আমার চাচা চাচির বাসায় থাকি। তারপর সমস্ত ঘটনা তার বন্ধু নাহিদকে খুলে বলে। সব শুনে নাহিদ বলে, ওহো, বুঝতে পেরেছি সবটাই। তাহলে ওদের পরিকল্পনাও ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না। আমার এক আত্মীয় আছে, তুই ওখানেই থাকবি। আমার বাবার বন্ধুর বাড়ি, তারা নিঃসন্তান দম্পতি থাকে, আর ওদের একটা খাবারের দোকান আছে, তুই সেটা দেখাশোনা করতে পারবি। ওরা কদিন আগে বাবাকে বলেছিল একটা ছেলে খুঁজে দিতে। তুই তাহলে চলে যা ওদের কাছে, আর ওখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবি। ওরা খুব ভালো মানুষ, আশা করি ওরা আপত্তি করবে না। তুই পড়াশোনার সাথে সাথে ওদের দোকানটাও দেখাশোনা করবি। তুই সায়েন্সের ছাত্র, মন দিয়ে পড়াশোনা কর, দেখবি ভবিষ্যতে তুই একটা ভালো জায়গায় যাবি। নাহিদের কথা শুনে অমিত বলল, ঠিক আছে, তুই আমাকে ঠিকানাটা পাঠিয়ে দে, আমি কাল সকালে চলে যাব। তারপরের দিন সকালবেলা অমিত তার চাচিকে বলল, চাচি, আমি একটা কাজ পেয়ে গেছি, আমি ওখানে চলে যাচ্ছি, তুমি চাচাকে বলে দিও। অমিতের কথা শুনে তার চাচি বলল, তুই কি কাজ পেয়েছিস অমিত? আমি একটা দোকানে কাজ পেয়েছি, আর তার বিনিময়ে ওরা আমাকে খেতে পড়তে দেবে।
অমিত যখন চলে যাবে ঠিক তখনই আমিনা বেগম সেখানে আসে আর অমিতকে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলে, এই কাগজ একটা স্ট্যাম্প পেপার, এটাই সই করে দে। আর এই সম্পত্তির উপর তোর কোনো অধিকার নেই। তুই এই দাবি নিয়ে কখনো এখানে আসবি না। আমিনা বেগমের কথা শুনে অমিত হাসতে হাসতে বলল, ওটা না করলেও চলতো। আমি এমনিতেই আর দাবি নিয়ে কখনো আসবো না। তোমরা সবাই ভালো থাকবে আর তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, আমি চাচাকে কখনো কিছু বলবো না। কথাটা বলে অমিত সেখান থেকে চলে যায়। অমিতের কাছে দুটো 500 টাকার নোট ছিল, যেটা ওর চাচা দিয়েছিল হজে যাওয়ার আগে। সেই 1000 টাকা নিয়ে অমিত বেরিয়ে পড়ল। তারপর সে নাহিদের দেয়া ঠিকানায় গেল। দেখলো একটা বয়স্ক লোক দোকানে বসে ঘুগনি মুড়ি বিক্রি করছে। অমিত তাকে গিয়ে বলল, আসসালামু আলাইকুম চাচা, আমাকে নাহিদ পাঠিয়েছে। নাহিদ বলতে সেই ভদ্রলোক বুঝতে পারল না। সে বলল, নাহিদ কে বাবা? গুলশুন চাচার ছেলে, বর্ধমান জেলা কাটোয়া বাড়ি। অমিতের কথা বুঝতে পেরে আনোয়ার হোসেন বলল, ও বুঝতে পেরেছি, তুই গুলশনের ছেলের কথা বলছিস। হ্যাঁ, কিছুদিন আগে আমি ওকে বলেছিলাম একটা ছেলে দেখে দিতে। আমার বয়স হচ্ছে আর দোকান চালাতে পারছি না। কালকে রাতে ফোন করেছিল। তাহলে তুই সেই ছেলে? কি নাম বাবা তোর? আমার নাম অমিত আলী শেখ, সবাই আমায় অমিত বলেই ডাকে। তোর বাড়িতে কে কে আছে? আমার বয়স যখন 8 বছর তখন আমার বাবা মা বাইক দুর্ঘটনায় মারা যায়। আমার একটা ছোটো বোন আছে, সে থাকে আমার নানির কাছে। আমি আমার চাচা চাচির কাছে থাকতাম, কিন্তু ওরা আমার দায়িত্ব নিতে পারলো না। তাই আমি নাহিদকে বলেছিলাম একটা কাজের ব্যবস্থা করে দিতে। নাহিদ ওর বাবাকে বলে আর আপনার সাথে যোগাযোগ করিয়ে দেয়। গুলশন বলছিল তুই নাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিস। হ্যাঁ চাচা। তাহলে তোর এই কাজ করতে অসুবিধা হবে না তো? না না, অসুবিধা হবে না, তবে আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করতে চাই। ঠিক আছে, তুমি তাহলে আমাদের বাড়িতে চলো। আমার স্ত্রী আছে, আমার কোনো বাচ্চা নেই। আমরা দুটো মানুষ থাকি। এই দোকান থেকেই আমাদের সংসার চলে। আমার বয়স হচ্ছে, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, তখন খুব কষ্ট হয়। দোকানটা খুবই ভালো চলে, কিন্তু লোকের জন্য ঠিক সময় চালাতে পারি না। তুই যখন এসে গেছিস তাহলে আমার কোনো সমস্যা নেই। আজ থেকে তুই দোকানে দেখাশোনা করবি আর তার সাথে পড়াশোনাটাও করবি। আমাদের দু বুড়ো বুড়িকে একটু দেখাশোনা করলেই চলবে। আর আমরা কিছু চাই না। দোকান হিসাব আমি কখনই সেরকম রাখি নাই, তাই আজ থেকে তোকে দায়িত্ব দিয়ে দিলাম। আমাদের যেটুকু দরকার শুধু সেটুকু তুই আমাদের দিবি। তুই তো গুলশনের ছেলের বন্ধু, ও আমার নাতি, তার মানে তুই আমার নাতি, তাই তোকে আমি তুই বলে ডাকবো আর তুই আমাকে দাদু বলবি। আমাদের যেটুকু দরকার তুমি শুধু সেটুকুই আমাদের দিস। দোকানের জন্য আমার একটা কারিগর আছে, সে সকাল বিকাল এসে সব কিছু তৈরি করে দেয়। তুই শুধু যখন অর্ডার দেবে গরম করে দেবে। তারপর আনোয়ার হোসেন দোকান বন্ধ করে দিয়ে অমিতকে নিয়ে নিজের বাড়িতে যায়। বাড়ি বলতে ছোট্ট ছোট্ট দুটো ঘর, আর সেরকম ঘরে জায়গাই নেই। তবে বাড়িটা নিজস্ব আর দোকানটা রাস্তার পাশে ঘাসের জায়গায়। অনেক দিন থেকেই আছে, তাই কেউ কখনো তোলেনি। আশেপাশে অনেক লোকেরাই দোকান আছে। বাড়িতে গিয়ে আনোয়ার হোসেন তার স্ত্রীকে বলে, স্বপ্নম দেখো কে এসেছে। তুমি বলতে না তোমার একটা নাতি থাকলে ভালো হতো। তোমার তো ছেলের খুব শখ ছিল, তাও তো মিটলো না। দেখো তোমার নাতি চলে এসেছে। এই ছেলেটা মনে হচ্ছে খুবই ভালো, ওকে গুলশান পাঠিয়েছে। আমি গুলশানকে বলেছিলাম আমাদের দোকানে একটা ছেলে দেখে দিতে। এই ছেলেটার কেউ নেই, বাবা মা দুজনই মারা গেছে। একটা ছোট বোন আছে, ওর নানির কাছে থাকে। আমরা যেমন অসহায়, আমাদের কেউই নেই, ওরও তেমন কেউ নেই। আমরা দুজন একে অপরের পরিপূরক হয়ে থাকব। কি অমিত, তুমি থাকবে তো আমাদের সাথে? অমিতকে দেখে 70 বছরের বৃদ্ধা শবনম বেগমের দু চোখে পানি নেমে আসে। সে অমিতকে কাছে ডাকে আর বলে, তুই এতদিন কোথায় ছিলিস? আমি যে তোর অপেক্ষায় বসে আছি, কেন এত দেরি করলি? তার কথায় অমিত কি বলবে বুঝতে পারল না। সে কিছুক্ষণ সে মহিলার দিকে তাকিয়ে রইল। মহিলার দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। অমিতের মায়া হলো, সেই নিজের হাত দিয়ে সে মহিলার চোখের জল মুছে দিল আর বলল, দাদি, আমি তো তোমাদের কাছেই ছিলাম, আমাকে দেখতে পাওনি তোমরা? আর কোনোদিনও তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোমাদের দুজনের দায়িত্ব আমার। আজ থেকে দাদুকে কিছু কাজ করতে হবে না, আমি দোকান দেখাশোনা করব আর তোমাদের দুজনের দায়িত্ব নেব। আমাকে বিশ্বাস করবে তো তোমরা? অমিতের কথায় দুজনেই অমিতকে জড়িয়ে ধরল আর বলল, আল্লাহ তোকে পাঠিয়েছে আমাদের কাছে, আমাদের আর কোনো দুঃখ নেই। তুই হবি আমাদের শেষ বয়সের অবলম্বন।
এরপর থেকে অমিত দোকানে থাকা শুরু করে। দোকানে একজন কারিগর আছে, সে এসে পকোড়া, এগরোল, ফাস্টফুড সব রকম খাবার তৈরি করে দেয়। আস্তে আস্তে অমিত তার কাছ থেকে সব কিছু শিখে নেয়। দোকান চালানোর সাথে সাথে সে তার পড়াশোনা চালিয়ে যায়। ওই দাদু আসেনি? একটা মিষ্টি মেয়ের কণ্ঠস্বর শুনেই অমিত সেই মেয়েটার দিকে তাকায়। দেখে একটা 18-19 বছরের মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। অমিত বলল, না দাদু আসেনি, আপনার কি লাগবে বলুন। তুমি কবে থেকে কাজ করছো? প্রায় 2 মাস হয়ে গেল। তার মানে পরীক্ষার জন্য আমি এই 2 মাস এদিকে আসিনি। আমাকে এখন 2টো পাকোড়া দাও। ম্যাডাম আপনি 5 মিনিট ওয়েট করুন, আমি এক্ষুনি আপনাকে করে দিচ্ছি। আসলে দোকানটা ওই সবে করলাম তো, একটুখানি দাঁড়াতে হবে। আমার অত সময় নেই, যদি থাকে দিন, তা না হলে আমি এখন আসছি। ম্যাডাম অত তাড়া দিলে হবে, একটু তো দাঁড়াতেই হবে। পকোড়া আগে থেকে তৈরি করাই ছিল, শুধু গ্যাসটা জেলে অমিত 2 মিনিটে পকোড়া গরম করে দিল। তারপর রোজিনার হাতে ধরিয়ে দিয়ে বলল, আপনার 30 টাকা হয়েছে। পকোড়াটা হাতে নিয়ে রেজিনা চলে যেতে চাইলে অমিত বলে, ম্যাডাম টাকাটা দিয়ে যান। টাকা আবার কিসের? দাদুকে বলবেন, ওর উঠবি নিয়ে গেছে। এইসব কথা আমি শুনবো না, এখনও বউনি হয়নি, তাই আপনাকে টাকা দিয়ে যেতে হবে। আপনি দাদুর কে হন তা জেনে আমার লাভ নেই। আপনি আমার কাছ থেকে নিয়েছেন, আপনি আমাকে টাকা দেবেন, এটাই ফাইনাল। দুজনে যখন ঝগড়া করছে ঠিক তখনই আনোয়ার হোসেন আসেন দোকানে। আর আনোয়ার হোসেনকে দেখে রোজিনা বলে, দাদু তুমি কোথায় ছিলে এতক্ষণ? তোমার এই কর্মচারী দেখো না আমার সাথে ঝগড়া করছে। আমি 2টো পাকোড়া নিয়েছি বলে 30 টাকা এক্ষুনি ওকে দিতে হবে। তুমি বলো, তোমার সাথে আমার কত দিনের সম্পর্ক, আর ও 2 দিন এসেই আমার সাথে ঝগড়া করছে। রেজিনার কথা শুনে আনোয়ার হোসেন রেজিনাকে বলল, অমিত তো জানে না তোর সাথে আমার কিসের সম্পর্ক, তাই ও টাকা চেয়েছে। তুই এখন যা, আমি অমিতকে বলে দিচ্ছি। তুমি ওকে ভালো করে বলে দাও, ও যেন এবার থেকে আমার সাথে ভালো করে কথা বলে। তুমি তো জানো আমি কে। হ্যাঁ আমি জানি তুই আমার রানী, এখন তুই বাড়ি যা, আর অমিত তোর সাথে পয়সা চাইবে না। রেজিনা যাবার সময় অমিতকে ভেঙচি দিয়ে চলে যায়। আনোয়ার হোসেন অমিতকে বলে, ওর কথা কিছু মনে করবে না, ও আমার সম্পর্কের নাতনি হয়। মেয়েটা প্রচণ্ড চটফটে আর একটু অহংকারী টাইপের। কিছুদিন হলে ইউটিউব থেকে নাম কিনেছে, ওখানে গান করে, সেজন্য অহংকার বেড়ে গেছে। তবে আমার সাথে ভালো সম্পর্ক। ওর বাবা মার কথা শোনে না, আমি কিছু বললে শোনে। এখনও ছেলে মানুষই যায়নি, কিন্তু ওর বাবা মা খুব ভালো মানুষ। ওর মা পরে আমাকে পয়সা দিয়ে দেবে, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। দাদু এখনও সকালে বউনি হয়নি? ঠিক আছে, সমস্যা নেই, হালালের পথে ব্যবসা করছি, একদিন কম একদিন বেশি আসবে, এসব নিয়ে চিন্তা করার কিছু নেই। তারপর দিন রেজিনা আবার দোকানে আসে। অমিতকে দেখে বলে, আগে যখন দাদু দোকানে বসতো তখন পাকোড়ার টেস্ট পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। তুমি খারাপ তেলে সব ভাজো, আমি শুনেছি। আমি দাদুকে সব বলবো। রেজিনার কথায় অমিত রেগে যায় আর বলে, দেখুন আপনাকে আমাদের কোনো জিনিস কিনতে হবে না, দয়া করে মিথ্যা অভিযোগ করবেন না। আমরা রোজ নতুন তেল দিয়ে বাজি। আপনি এখন আসতে পারেন, দোকানের সামনে চেঁচামেচি করবেন না। আপনার ভালো না লাগলে আপনি এখান থেকে চলে যেতে পারেন, আমার অনেক খদ্দের আছে। আমি সবাইকে বলে দিব তুমি একটা বাজে ছেলে, তোমার জিনিস ভালো নয়। আমি সবাইকে বলে দিব এখন থেকে কেউ আর এই জিনিস কিনবে না। পরের দোকানে কাজ করে সে আবার বড় বড় কথা বলে, জানো আমি নিজে ইনকাম করি। রেজিনার কথায় অমিত আরও রেগে যায় আর বলে, এই এক্ষুনি আপনি দোকান থেকে চলে যান, একদম এখানে দাঁড়াবেন না, আমার দরকার নেই আপনার মতো খদ্দেরের। রেজিনা প্রতিদিন আসে আর অমিতের সাথে ঝগড়া করে। একদিন রেজিনা অমিতের সাথে ঝগড়া করছিল, তখন আনোয়ার হোসেন কিছুটা দূরে তার পরিচিত লোকের সাথে গল্প করছিল। অমিতের চিৎকার শুনেই আনোয়ার হোসেন সেখানে আসে আর অমিতকে বলে, কি হয়েছে অমিত, এত চিৎকার করছিস কেন? আনোয়ার হোসেনের কথায় অমিত বলে, দাদু দেখো না, এই মেয়েটা মিথ্যা কথা বলছে। আমরা নাকি ভেজাল তেল দিয়ে বাজি, আমাদের জিনিস ভালো নয়। ও সবাইকে বলে দেবে এসব জিনিস যেন কেউ না কেনে। এসব কথা শুনে কারো মাথা ঠিক থাকে? অমিতের কথায় আনোয়ার হোসেন রোজিনার দিকে তাকায় আর বলে, জি রেজিনা, এসব কথা বলতে নেই, আমাদের দোকানে ভালো তেল দিয়ে ভাজা হয়, তুই কেন শুধু শুধু ঝগড়া করছিস? তুই তো ভালো মেয়ে। রেজিনা খাতুন আমাদের গল্পের এই নায়িকা। তারা 2 বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে। রেজিনার বাবা চায়ের ব্যবসা করে, নিম্নবিত্ত পরিবার। রেজিনা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই সাথে সে একজন ইউটিউবার। ইউটিউবে তার নিজস্ব চ্যানেল আছে, গান করে, কিছু নাম কিনেছে, সেজন্য তার মধ্যে একটা অহংকার কাজ করছে। রেজিনা বাড়িতে এলে তার মা নাতাশা বেগম বলে,
তুই আনোয়ার চাচার দোকানে কেন ধার করেছিস? তুমি পয়সা দাওনি তাই ধার করেছি। তুই তো নিজে ইনকাম করছিস, তোর টাকা থেকে তো দিতে পারিস। আমি আমার টাকা খরচ করব কেন? এখন আমার বিয়ে হয়নি, এখন তোমাদের দায়িত্ব। আমার যা কিছু লাগবে এখন তোমাদের দিতে হবে। আমি আমার টাকা খরচ করব না। ও, এখন থেকে নিজের জন্য জমিয়ে রাখছিস? সামনের বছর সুইজারল্যান্ড বেড়াতে যাব, সেজন্য টাকাগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তা কার সাথে যাবি সুইজারল্যান্ড? কার সাথে যাব আবার? আমার জামাইয়ের সাথে। মেয়ের কথায় নাতাশা বেগম রেগে যায় আর মেয়েকে উদ্দেশ্য করে বলে, তোর বাবা বাড়িতে আসুক, আমি বলবো ইউটিউব থেকে 2 পয়সা ইনকাম করেছে, সাপের 5 পা দেখেছে। তুই দাদুর দোকানের পয়সা দিয়ে দিবি, আমি দিতে পারবো না। তারপরের দিন রেজিনা দোকানে আসে আর অমিতের কাছে এর থেকে পকোড়া চায়। অমিত বলে, আগের পয়সাটা মিটিয়ে দিন, তবেই পকোড়া দেব। দাদু দোকানটা আমাকে দিয়ে দিয়েছে, আমি কাউকে ধার দিব না। অমিতের কথায় রেজিনা আগের 30 টাকা ছুঁড়ে মারে অমিতের দিকে আর বলে, এই নাও তোমার টাকা, দাদুকে বলবে আমি দিয়ে দিয়েছি। রেজিনার এরকম টাকা ছুঁড়ে দেওয়াতে অমিত বিরক্ত হয় আর বলে, এই মেয়ে, তুমি এভাবে টাকাটা ছুটে দিলে কেন? তুমি ভদ্রতা জানো না? একে তো দোকান থেকে ধার নিয়েছো, তাও আবার এভাবে টাকা ছুড়ে দিলে। আমার বাবা মা আমাকে শিক্ষা দেয়নি, তাই ভদ্রতা শিখিনি। তোমার বাবা মা তো শিক্ষা দিয়েছে একজন ভদ্রলোকের মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়। তুমি জানো না? তোমার লজ্জা করছে না? 2 টাকার দোকানদার পরের দোকান চালায়, তার আবার বড় বড় কথা। ওদের তর্কের মধ্যে সেখানে কিছু লোক জড়ো হয়ে যায়। রেজিনার সাথে ছিল তার বান্ধবী ঝর্ণা। সে রেজিনাকে বলে, রেজিনা, তুই চল, এখান থেকে আমাকে পকোড়া খাওয়াতে হবে না। তুই যদি এরকম ঝগড়া করবি জানতাম তাহলে তোকে আমি পকোড়া খাওয়ার কথা বলতামই না। ঝর্ণা কিছুটা জোর করে রেজিনাকে সেখান থেকে নিয়ে চলে যায়। তার কিছুদিন পর দোকানে এক ব্যক্তি আসে আর অমিতকে উদ্দেশ্য করে বলে, আমাকে 2টো এগ রোল দাও। আচ্ছা, চাচা কোথায়? উনি কি দোকানে বসেন না? দাদুর শরীরটা ভালো নয়, তাই দাদু এখন দোকানে বসে না। তুমি বুঝি দোকানে নতুন কাজ করছো? হ্যাঁ স্যার। তোমার বাড়ি কোথায়? কাঠুয়া। তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি কেমিস্ট্রি অনার্স করছি, ফাইনাল সেমিস্টার চলছে। ও, খুব ভালো। পড়াশোনার সাথে সাথে ব্যবসাও দেখাশোনা করছো। তোমার বাবা কি করে? আমার বাবা মা নেই, তাই এই দাদুর কাছ থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, আর সেই সাথে দাদু ব্যবসা দেখাশোনা করছি। অমিতের কথা শুনে ফিরোজ আহমেদ বলল, আমার নাম ফিরোজ আহমেদ, আমি এয়ারফোর্সে চাকরি করি। তোমাকে আমার খুব ভালো লেগেছে। এই কথা বলে ফিরোজ আহমেদ তার পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে অমিতকে দেয় আর বলে, তোমার নাম তো অমিত, সেদিন একজন তোমাকে ডাকছিল তাই জানতে পারলাম। এই কার্ডটা তুমি তোমার কাছে রাখো, যদি কখনো কোনো প্রয়োজন হয় তুমি আমার সাথে যোগাযোগ করবে। আমার এখানে আদি বাড়ি, আমার বাবা মা থাকে, আমি মাঝে মধ্যে বাবা মার কাছে আসি। আমি থাকি কলকাতা বালিগঞ্জে। ভদ্রলোকের কথা শুনে অমিত কার্ডটা নেয় আর বলে, ধন্যবাদ স্যার। আজকে দুপুরে অমিত খেতে বসেছিল, সেটা দাদু আনোয়ার হোসেনকে বলল। দাদু, আজকে একটা লোক এসেছিল আমাদের দোকানে, ও তোমার কথা জিজ্ঞাসা করছিল তুমি আর দোকানে আসো কিনা। লোকটার এখানে কোথাও বাড়ি, আমাকে একটা কার্ড দিয়ে গেছে, বলেছে কখনো প্রয়োজন হলে আমি যেন ওর সাথে দেখা করি। লোকটা নাকি এয়ারফোর্সে চাকরি করে। অমিতের কথা শুনে আনোয়ার হোসেন বলল, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ও খুব ভালো ছেলে, ভীষণ পরোপকারী। ও এয়ারপোর্টসে চাকরি করে, অনেক ছেলে মেয়েকে চাকরির সুযোগ করে দিয়েছে। আনোয়ার হোসেনের কথা শুনে অমিত কিছুক্ষণ ভাবল, তারপর বলল, দাদু একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? অমিতের কথা শুনে আনোয়ার হোসেন হাসলো, তারপর বলল, না, বল, কি বলবি? দাদু, আমার ছোটো থেকে স্বপ্ন ছিল আমি পাইলট হব। এই স্বপ্নটা আমাকে আমার মা দেখিয়েছিল, কিন্তু আজ বোধহয় সেটা সম্ভব নয়। কেন সম্ভব না? তোর যখন স্বপ্ন ছিল পাইলট হবি, তুই নিশ্চয়ই পাইলট হবি। তুই ফিরোজের সাথে দেখা কর, কথা বল, ওই ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, ওনার কার্ড আছে আমার কাছে, আমি কালকে ফোন করব। তোমাকে দোকান নিয়ে চিন্তা করতে হবে না, আমি তো এখনই কিছু কাজ পাচ্ছি না, দোকান আমি দেখাশোনা করব। দোকানের চিন্তা করতে হবে না, তুই যদি একজন পাইলট হস তার চেয়ে খুশি আবার কি হবে। সেরকমই হলে দোকান বন্ধ করে দেব, বুড়ো বুড়ি ঠিক চলে যাবে। আমি তো দোকান বন্ধ করে দিতাম, তুই এলি তাই দোকানটা আবার শুরু করলাম। তারপরের দিন অমিত ফিরোজ আহমেদকে ফোন করে আর বলে, আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো আছেন? অমিতের কথা ফিরোজ আহমেদ কিছু বুঝতে পারে না। সে বলে, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি কে? ফিরোজ আহমেদের কথা শুনে অমিত বলল,
আমি অমিত বলছিলাম। আপনি যে দোকান থেকে এগ রোল কিনেছিলেন, আমি সেই দোকানে কাজ করি। আপনি আমাকে এই নাম্বারটা দিয়েছিলেন আর বলেছিলেন যদি কখনো প্রয়োজন হয় আমি যেন আপনার সাথে দেখা করি। অমিতের কথা শুনে ফিরোজ আহমেদ বুঝতে পারে। সে বলে, হ্যাঁ, বুঝতে পেরেছি, বলো কেন ফোন করেছো? ফিরোজ আহমেদের কথা শুনে অমিত আমতা করে বলে, স্যার, আপনি এয়ারফোর্সে চাকরি করেন। দাদু বলেছিল আপনি নাকি অনেক ছেলে মেয়েকে এখানে সুযোগ করে দিয়েছেন। আমার অনেক দিনের স্বপ্ন আমি পাইলট হব। যদি এ ব্যাপারে আমি আপনার সাহায্য পাই তাহলে আমি আমার স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। অমিতের কথা শুনে ফিরোজ আহমেদ হাসলো আর হাসতে হাসতে বলল, অমিত, আমি কখনো কাউকে চাকরি দিই না। চাকরি মানুষ যোগ্যতায় অর্জন করে। আমি শুধু তোমাকে গাইড করতে পারি আর সঠিক রাস্তা দেখাতে পারি। বাকিটা তুমি তোমার মেধা দিয়ে অর্জন করবে। তুমি আমার সাথে দেখা করো, তারপর আমি বলে দেব তোমাকে কি কি করতে হবে। তুমি তোমার ডকুমেন্টগুলো নিয়ে কাল সকালে আসবে। প্রথমে প্রস্তুতি নিতে হবে, তারপর পরীক্ষায় বসতে হবে। তুমি যদি পাশ করে যাও তারপর তোমার ট্রেনিং শুরু হবে। সবটা দীর্ঘমেয়াদীর ব্যাপার। আজ বললে কালকে হবে না, তবে তুমি চেষ্টা করতে পারো। আমি সেই ব্যবস্থা করে দেব। তুমি তো কেমিস্ট্রিতে অনার্স, তাহলে অসুবিধা হবে না। ধন্যবাদ স্যার, আমি কাল সকালে যাচ্ছি। আপনার যে ঠিকানা দিয়েছেন ওখানে যাব তো? হ্যাঁ হ্যাঁ, এই ঠিকানায় চলে এসো। আর ওখানে আমার বাবা মা থাকে। ওটা আমাদের পুরনো বাড়ি, আর আমি কাজের সূত্রে এখানে থাকি। তারপর অমিত ফিরোজ আহমেদের কথা মতো প্রস্তুতি নেওয়া শুরু করে। অমিত ইংলিশে ভালো কথা বলতে পারে না, তাই সে স্পোকেন ইংলিশে ভর্তি হয়, কারণ এসব জায়গায় কাজ করতে গেলে ভালো ইংলিশ জানতে হবে। অমিত প্রচুর পরিশ্রম করে দোকানে তাকে বসতে হয়, আবার তার সাথে চাকরি করে প্রস্তুতি নেয়। তারপর পরীক্ষা দিয়ে পাশ করে অমিত এয়ারফোর্সে জয়েন করে। দেখতে দেখতে 3টে বছর পার হয়ে যায়। অমিতের ট্রেনিং শুরু হয়ে যায়। অমিত কলকাতাতে ঘর ভাড়া নিয়ে থাকে কাজের সুবিধার জন্য। আজকে অমিত যখন ট্রেনিং শেষে বাড়ি ফিরছিল, ঠিক তখন তার বোন মাম্পি তাকে ফোন করে আর বলে, হ্যালো ভাইয়া, কেমন আছিস? আমি এখন ভালো আছি, আমার এখন ট্রেনিং চলছে। আমি এবার বাড়ি ফিরছি। ভাইয়া, তুই কবে আসবি? এখন তো ট্রেনিং আছি, এখন যেতে পারবো না। আগে ট্রেনিং শেষ করে আমি যখন পুরোপুরি পাইলট হয়ে যাব তখন আমি যাব। তোর পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা ভালোই চলছে। আজকে থেকে একটা বাচ্চাকে প্রাইভেট পড়াবো। ছেলেটার বাবা প্রফেসর, একটাই ছেলে। ওকে একাই পড়াতে হবে। মাসে 2000 টাকা দেবে। তুই আর কিছুদিন কষ্ট কর। আমার যখন মাইনে ঠিক হয়ে যাবে তখন আর তোকে প্রাইভেট পড়াতে হবে না। আমি তোকে প্রতি মাসের টাকা পাঠাবো। আর নানিকে ডাক্তার দেখিয়েছিস? নানি বলছিল ওর বাতের ব্যথা বেড়েছে। হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি। এখন তো শীতকাল, ব্যথা বেশি হয়। ওষুধ খাচ্ছে। নানি একদমই হাঁটাচলা করতে পারছি না। তবে আমি ওকে দেখছি, সেই জন্য ঠিকঠাক আমি কলেজে যেতে পারছি না। তবে অসুবিধা হচ্ছে না। আমার বান্ধবীরা আমাকে অনেকটা হেল্প করে। ঠিক আছে, তুই নানিকে দেখবি। আজকে আমি একবার দাদুর বাড়িতে যাব, অনেক দিন ওখানে যাওয়া হয়নি। ঠিক আছে ভাইয়া, তুই ভালো থাকবি। আর আমি তোকে খুব তাড়াতাড়ি পাইলটের জায়গা দেখতে চাই। আমার খুব ইচ্ছা আমি তোর সাথে আকাশে উড়বো। খুব তাড়াতাড়ি তোর ইচ্ছা পূরণ হবে। এখন আমি রাখছি, আমি রাস্তায় আছি। আমি তোকে পরে ফোন করব। আর আমি কিছু টাকা সামনের মাসে পাঠিয়ে দেব। নানির দিকে খেয়াল রাখবি। ও খুব কষ্ট করছে আমাদের জন্য, তাই আমাদেরও উচিত ওকে দেখা। এদিকে রেজিনা বাড়িতে ঝগড়া করছে আর তার মাকে বলছে, দেখো বাবা মা, তোমাদের পরিষ্কার বলে দিলাম, আমার বিয়ের দেখাশোনা করবে না। আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব নয়। মেয়ের কথা শুনে নাতাশা বেগম রেগে যায় আর মেয়েকে বলে, কেন, তুই কি কাউকে ভালোবাসিস? না, কাউকে ভালোবাসি না, তবে এখন আমি বিয়েও করব না। তাই তোমাকে আর বাবাকে ভালো করে বলে রাখলাম, তোমরা আমার জন্য সম্বন্ধ করবে না। তোর 22 বছর বয়স হয়ে গেল, দেখতে দেখতে 23-এ পড়ে যাবি। এখন বিয়ে করবি না তো কবে বিয়ে করবি? 22 বছর বয়স হয়েছে, এখনও বুড়ি হয়ে যায়নি যে এখন থেকে বিয়ে করে গাদা গাদা বাচ্চা কাচ্চা নিয়ে নিব। আমি এখন সংসার করতে পারবো না, তাই তোমরা এখন আমাকে বিয়ে করবে না। আমি যেমন ইউটিউব নিয়ে আছি, আমার গান নিয়ে আছি, আমাকে সেইভাবেই থাকতে দাও। সংসার করতে দিলে আমি সংসার করতে পারবো না। আগে সেই মানুষটাকে খুঁজে পাই যার প্রতি আমার ভালো লাগা তৈরি হবে, তখন আমি ভাববো। এখন আমি সেই মানুষের দেখা পাইনি। যেদিন পাবো সেই দিন তোমাদের বিয়ের কথা বলতে হবে না, আমি নিজে থেকেই বিয়ে করব। তুই যা অহংকারী মেয়ে, কে তোর প্রেমে পড়বে? তোকে দেখলেই ছেলেরা ভয় পায়। তোর কপালে কষ্ট আছে, আমি মা হয়ে বলছি।
দেখবি তোর লাইফে ভালো ছেলে আসবে না, আর যদি আসে তোকে নিজেকে পরিবর্তন করতে হবে। তোর এই অহংকার, এই কথাবার্তা কোনো ভালো ছেলে মেনে নেবে না। যদি শান্ত, ভদ্র, নমনীয় হতে পারিস তবে তোর কপালে ভদ্র ছেলে জুটবে। তবে খুব তাড়াতাড়ি তোর এই অহংকারের কথাবার্তার পতন হবে। আজকে মাম্পি টিউশন পড়াতে এসেছে। ও পড়াশোনার সাথে সাথে প্রাইভেট পড়ায়, নিজের হাত খরচ নিজেই করে। যদি ওর মামা খরচ পাঠায়, হঠাৎ সেখানে তার ছাত্র সায়ন মাম্পির কাছে ছুটে আসে আর মাম্পিকে বলে, আন্টি আমি আজকে পড়বো না, আপনি বাড়ি চলে যান। সায়নের কথা বুঝতে না পেরে মাম্পি বলে, কেন পড়বে না সায়ন? আজকে আমার মামা এসেছে, তাই আজকে আমি পড়বো না, আপনি বাড়ি চলে যান। আপনাকে দেখলে আমার মা আবার পড়তে বলবে, আমার পড়তে ভালো লাগছে না। সায়নের কথা বুঝতে পেরে মাম্পি বলে, মামা এসেছে বলে পড়তে ভালো লাগছে না? ঠিক আছে, আজকে তোমাকে পড়াবো না, আজকে তোমার সাথে খেলা করব। আমাকে খেলতে নেবে তোমার সাথে? হ্যাঁ খেলতে নেব, তাহলে ছাদে চলো, ওখানে আমার মামা আছে, আমরা সবাই মিলে ক্রাম খেলছি, তুমিও চলো, তুমি আমাদের সাথে খেলবে। আমার বাবা আছে, মা আছে, মামাও আছে। সায়ন মাম্পিকে নিয়ে ছাদে আসে। তারপর তার মামাকে উদ্দেশ্য করে বলে, মামা আন্টি আমাদের সাথে ক্রাম খেলবে। মাম্পিকে দেখে সায়নের মা লিপি বেগম বলে, ও মাম্পি চলে এসেছো? ভাবি চলে এলে কি হবে? সায়ন আজকে পড়বে না বলছে, ওর নাকি মামা এসেছে। ওর কথা ছাড়ো, ও বলছে বলে ওর কথা শুনতে হবে? তুমি চলো, নিজের ঘরে চলে আয়, আন্টি এসেছে, পড়তে হবে। না আমি পড়বো না, আন্টি আমাদের সাথে ক্রাম খেলবে। আমার কথা যদি না শুনিস তোর কি অবস্থা করব তুই জানিস তো। তখন পাশ থেকে লিপি বেগমের ভাই তন্ময় বলে, আপু ও যখন পড়বে না বলছে, থাক না, একদিন যদি না পড়ে কি এমন অসুবিধা হবে? শাওন ভালো ছেলে, ও ঠিক ম্যানেজ করে দেবে। তাছাড়া ওর আন্টি আমাদের সাথে ক্যারাম খেলবে বলেছে। কথাটা বলে তন্ময় মাম্পির দিকে তাকায়। মাম্পিও দেখে দুজনে চোখাচোখি হলে মাম্পি চোখ নামিয়ে নেয়। তারপর লিপি বেগমকে উদ্দেশ্য করে বলে, ভাবি সায়ন যখন পড়তে চাইছে না তখন থাক, আমার একটা কাজ আছে, আমি এখন আসছি। আসছি মানে কোথায় যাবে? আজকে আমাদের বাড়ি থেকে খেয়ে তবে যাবে। খাওয়া দাওয়া করতে গেলে রাত হয়ে যাবে, আমার তখন বাড়ি ফিরতে সমস্যা হবে। ওটা নিয়ে চিন্তা করতে হবে না, তোমার ভাইয়া আছে, ও তোমাকে দিয়ে আসবে। লিপি বেগমের জোরাজোরিতে মাম্পিকে থেকে যেতে হয়। খাওয়া দাওয়া করতে করতে রাত 9টা বেজে যায়। খাওয়ার টেবিলে মাম্পি খেয়াল করে তন্ময় বারবার তার দিকে তাকাচ্ছে। মাম্পি একটা অস্বস্তি ফিল করে, কিন্তু সে কিছু বলে না। এদিকে সায়নের বাবাকে লিপি বেগম মাম্পিকে দিয়ে আসতে বললে সে বলে, আমার শরীরটা ভালো লাগছে না, মাম্পিকে একা চলে যেতে বলো। রাত হয়ে গেছে, ও একা বাড়ি যাবে কি করে? তখন পাশে বসে থাকা মাম্পি বলে, ভাবি আমি ঠিক একা চলে যাব, আপনাকে চিন্তা করতে হবে না, ভাইয়ার শরীর খারাপ, আপনি বরঞ্চ ভাইয়াকে দেখে রাখবেন, খেয়াল রাখবেন। তখন সেখানে উপস্থিত তন্ময় বলে, আপু মাম্পি যদি অসুবিধা না থাকে তাহলে মাম্পিকে আমি দিয়ে আসি। তুই কিসে করে যাবি? ভাইয়ার বাইকটা দে, আর সামান থাকবে আমার সাথে, অসুবিধা হবে না। মাম্পি আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাবে, আর আমার তো ওখানে সব জানাশোনা, অসুবিধা কি আছে? এমন কিছু রাতও হয়নি, এখন 9টা বাজে, আমরা রাত 12টা 1টা পর্যন্ত জেগে থাকি। মাম্পি আপত্তি করলেও ওরা শোনে না। অবশেষে তন্ময় সায়ন দুজনে মিলে মাম্পিকে দিয়ে আসে। তন্ময় বাইক চালায়, মাঝে সায়ন বসে তার পাশে মাম্পির রাস্তায়। ওরা দুজনেই কেউ কথা বলেনি। মাম্পি ওদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যায়। বাড়ির কাছে এসে গেলে মাম্পি বলে, এখানে বাইকটা দাঁড় করান, আমার বাড়ি এসে গেছে। মাম্পি ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে তন্ময় বলে, ম্যাডাম শুধু ধন্যবাদ দিলে হবে না, আপনার কন্ট্যাক্ট নাম্বারটাও দিতে হবে। সরি এখন দিতে পারছি না, আমার ফোনটা সার্ভিসে দেওয়া আছে, তারপর সিমটাও গন্ডগোল হচ্ছে, মনে হয় চেঞ্জ করতে হবে। আগে সব কিছু ঠিক হোক, তারপর আমি লিপি ভাবের হাত দিয়ে পাঠিয়ে দেব। সত্যি তো? হুম। এদিকে অমিত অফিসে ছুটির আবেদন করে। তার স্যারকে বলে, স্যার আমি কিছুদিনের ছুটি নিতে চাই, আমার নানি অসুস্থ, তাকে দেখতে যাব। ঠিক আছে, তোমার ট্রেনিং শেষ হয়ে গেছে, তুমি ঘুরে এসো, তারপর জয়েন করবে। তোমার প্রথম কাজ কলকাতা থেকে দিল্লি, এখন বিদেশে তোমায় যেতে হবে না, আস্তে আস্তে তুমি প্রবাসেও যাবে। অমিত ছুটি নিয়ে তার নানিকে দেখতে আসে। অমিতকে দেখে তার বোন বলে, ভাইয়া তুই এসেছিস,
হঠাৎই না বলে? তোকে আর নানিকে সারপ্রাইজ দেবো বলে এসেছি। ফোন করলে তো জেনে যেতিস, তাই ফোন করিনি। ঠিক আছে, খুব ভালো হয়েছে। আমি খুব খুশি হয়েছি। কতদিন পর তোকে দেখছি ভাইয়া। তুই এখন পাইলট হয়ে গেছিস। পাইলট হয়েছি, তবে আশেপাশের জায়গা ঘুরছি, এখনও বাইরে যাইনি। তবে এবার রাজ্যের বাইরে যাব, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত চালাবো, পরে বিদেশে যাওয়ার ছাড়পত্র পাবো। অমিতকে দেখে নানি বলে, অমিত, তুই কতদিন আসিসনি? তোর নানির কথা একটুও মনে পড়েনি? নানি তোমাকে কি করে ভুলে যাব বলো? তুমি তো আমাদের সব কিছু, আমাদের দুই ভাই বোনের আর কি আছে বলো? সেজন্য তো এতদিন পর আমার কথা মনে পড়লো। সবার কথাই মনে ছিল, তুমি তো আমার সব থেকে প্রিয় মানুষ, তোমার কথা সব থেকে বেশি মনে পড়েছিল। তবে কিছু করার নেই নানি, কাজ তো করতে হবে। আর তুমি তো জানো পাইলট হওয়ার আমার স্বপ্ন। তবে আমার খুব ইচ্ছা আছে তোমায় একদিন ঘোরাবো। না রে ভাই, আমার অত শখ নেই। তোর বোন বড় হয়েছে, তার বিয়ের ব্যবস্থা করতে হবে, তারপর তুই বিয়ে কর। সব হবে নানি, আগে বোনের পড়াশোনা শেষ হোক, তারপর ভালো ছেলে দেখে ওর আমি বিয়ে দেব। আজকাল দিনকাল ভালো নয়। আমার খুব চিন্তাই তোর বোনের জন্য। বাড়িতে কোনো বেটা ছেলে নেই। তোর মামা তো মাসে কিছু টাকা দেয়, তার দায়িত্ব শেষ করে দেয়। আর তুই তো তোর কেরিয়ার নিয়ে ব্যস্ত। যদিও আমাদের মাম্পি ভালো মেয়ে, তবু চিন্তা তো হয়, মেয়েরা বড় হলে অনেক সমস্যা। ভাইয়া তুই নানির কথা ছাড় তো। নানি সবসময় একই কথা বলে। আমি শুধু একটা কথাই বলবো, আপনি ভালো তো জগৎ ভালো। যদি আমি নিজে ভালো থাকি, কেউ কখনো আমার ক্ষতি করতে পারবে না। নানির কাছে অমিত 2 দিন ছিল, তারপর সে তার চাচার বাড়ি যায়। তার কাছে খবর এসেছিল তার চাচা নাকি অসুস্থ। যাবার সময় অমিত তার বোনকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার বোন নানিকে ছাড়া কোথাও যেতে চায় না। বাড়িতে গিয়ে দেখে তার চাচা শুয়ে আছে। অমিতকে দেখে সে চিনতে পারে। তার 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। অমিত কাছে যায়, চাচার চোখের জল মুছে দিয়ে বলে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছো? অমিতকে দেখে চাচা কোনো কথা বলে না। সে অমিতকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে আর বলে, তুই এসেছিস অমিত? তোর এত অভিমান, তুই তো আমাকে সব কিছু খুলে বলতে পারতিস। আমি আসার আগে তুই চলে গেলে আমি কত চেষ্টা করেছিলাম তোর সাথে যোগাযোগ করার, কিন্তু পারিনি। ওরা চেষ্টা করেছিল আমার সম্পত্তি ওদের নামে করার, কিন্তু আমি করতে দেইনি। তোর চাচি অনেক আমায় বুঝিয়েছিল, ফরিদ সায়রা ওরা নাকি আমায় দেখবে, কিন্তু আমি ওদের বিশ্বাস করিনি। ওর মায়ের শিক্ষা ভালো নয়, ওর ছেলেমেয়েরা কি করে ভালো হবে? আমি তোর চাচিকে বলেছিলাম আমি থাকতে আমার সম্পত্তি ওদেরকে তুমি দিতে পারবে না, আমার অবর্তমানে তুমি ওদেরকে দিবে, আর আমার ভাইয়ার সম্পত্তি কেবলমাত্র তার ছেলে পাবে। অমিত যখন বড় হবে সেই তার প্রাপ্য নিবে, এখানে ওদের কোনো অধিকার নেই। চাচার মুখ থেকে এই কথা শুনেই অমিত বলে, আমার এই মুহূর্তে কিছু দরকার নেই, তুমি তোমার সম্পত্তি ওদেরকে দিতে পারো। আর আমার বাবার সম্পত্তি এখন রেখে দাও, ভবিষ্যতে যদি আমার মনে হয় তাহলে আমি ফিরে আসব। তুমি আমার সাথে কলকাতায় চলো, তোমাকে ভালো করে ডাক্তার দেখাবো। আর কি হবে বল? আমার ব্লাড ক্যান্সার হয়েছিল, আমি আর বাঁচবো না। আমার খুব ইচ্ছে ছিল মরবার আগে আমি যেন তোকে একবার দেখতে পারি। আল্লাহ সেই ইচ্ছে পূরণ করেছেন। আমার চোখের মনি আমার সামনে আছে, এবার আমি নিশ্চিন্তে মরতে পারবো। হাসান শেখ জানতে না পারলেও অমিত সব কিছু জানতো, সব খবর রাখতো। অমিত সেই রাতে তার চাচার কাছে ছিল, আর সেই রাতেই তার চাচা মারা যায়। গ্রামে সবাই বলাবলি করতে থাকে অমিতের জন্যই হাসান শেখ বেঁচে ছিল। অমিত এসেছে খবর পেয়ে সায়রা সেখানে আসে আর অমিতকে উদ্দেশ্য করে বলে, আমি তুমি আমাকে ক্ষমা করে দাও। সেদিন তোমার সাথে আমি যেটা করেছিলাম সেটা ঠিক হয়নি। তোমার অভিশাপ লেগেছে আমার উপর, তাই আমার বিবাহিত জীবন সুখের হয়নি। বিয়ের 1 বছরের মাথায় আমার স্বামী মারা যায়। আমি খুব কষ্টের মধ্যে আছি। সবাই আমাকে অপয়া অলক্ষী বলে। শ্বশুরবাড়ির লোক আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার দ্বিতীয়বার বিয়ের কথা বলে কেউ আমাকে বিয়ে করতে চায় না। কথাটা বলে সায়রা অমিতের পায়ের ওপর পড়ে কাঁদতে লাগলো। অমিত বলল, সায়রা তুমি কি করছো? আরে আমি তো কখনো রেখেছিলাম না, আমি তখনই ভুলে গেছি, তাই তুমি মনে রেখো না। তুমি ভুলে যাও, আর এতে তোমার কোনো দোষ নেই। আমার ভাগ্য যেটা ছিল সেটাই হয়েছে, এ নিয়ে তুমি মন খারাপ করো না। তুমি সত্যি আমায় ক্ষমা করে দিয়েছো? তাহলে আমার একটা কথা রাখবে? কি কথা? আগে বলো, রাখবে? আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি নিশ্চয়ই রাখবো। বলো তুমি কি চাও? তুমি তো শহরে থাকো,
এখন অনেক বড় চাকরি করছো, তুমি আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারবে? আমি মাধ্যমিক পাশ করেছি আর আমার পড়াশোনা হয়নি। এই যোগ্যতা যদি কোনো চাকরি থাকে তাহলে আমাকে একটু বলবে? আমার শ্বশুর বাড়িতেই জায়গা হয়নি, বাপের বাড়ির লোক আমার উপর বিরক্ত। কিছুদিন আগে আমার ভাই বিয়ে করেছে, আমার ভাবি বলেছে বাড়িতে নাকি আমার কোনো জায়গা নেই। মায়ের অবস্থা এখন খারাপ হয়ে গেছে, জানো তো, কারো ক্ষতি করি কেউ কখনো সুখী হতে পারে না। আমার মা তখন সেটা বোঝেনি। আমার মা একটা লোভী মহিলা, তোমার ক্ষতির জন্য আমাকে ভাইয়াকে কাজে লাগিয়েছিল, তোমার কোনো দোষ ছিল না। তাই তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমাকে কিছু একটা কাজের জোগাড় করে দাও, তা না হলে আমাকে বিষ খেয়ে মরতে হবে। সায়রার কথা শুনেই অমিত তার দিকে তাকিয়ে থাকে। অমিত দেখে সায়রার মধ্যে কোনো ছলনা নেই, আছে শুধু অনুতপ্ততা। তার করুণ মুখটা তার সামনে ধরা পড়ে। সে সায়রাকে বলে, ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেব। তুমি আমার ফোন নাম্বারটা রাখো, আর যদি তোমার ফোন নাম্বার থাকে আমাকে দাও। সায়রা তার ফোন নাম্বার দেয়। ও অমিতের ফোন নাম্বার নিজের কাছে রাখে। অমিত সকলের কাছ থেকে বিদায় নিয়ে সে তার দাদুর আনোয়ার হোসেনের কাছে আসে। তাকে দেখে তার দাদু খুব খুশি হয় আর বলে, কিরে, এতদিন পরে বুড়ো বুড়ির কথা মনে এলো? আনোয়ার হোসেনের কথা শুনে অমিত হাসলো আর হাসতে হাসতে বলল, দাদু, তোমাদের বুড়া বুড়িকে কী করে ভুলে যাবো বলো? সেদিন তোমরা যদি আমায় আশ্রয় না দিতে আমার যে কী হতো বলো তো। তাই কখনোই তোমাদের ভোলা যাবে না। তোমরা দুজনেই তো আমার কাছে প্রিয় দুটো মানুষ। আমি যেখানেই থাকি সবসময় তোমাদের কথা মনে থাকে। তাই তো আজকে চুরিতে এসেছি। দাদু, রবিন দোকান দেখাশোনা করছে? ওই করছে আর কি, 2 দিন খোলে 4 দিন খোলে না, বেশিরভাগই তো মদ খেয়ে পড়ে থাকে। জানিস তো কেমন, আমার ভালো লাগে না। ওই ব্যাংকের জমানো টাকা থেকে বুড়ো বুড়ি কোনো রকমে চলে যাচ্ছে। এবার আল্লাহ কবে আমাদের নেবে তার অপেক্ষায় বসে আছি। আল্লাহ তোমাদের এত তাড়াতাড়ি নেবে না, তোমরা এখন অনেক দিন বাঁচবে। কেন রে, নাতবউ দেখাবি নাকি? সেটা এখন দেরি আছে। দাদু, আজকের রাতে তোমার কাছে থাকবো, বিকালে পার্কে একটু ঘুরতে যাব। তুমি যে বাইকটা আমায় কিনে দিয়েছিলে সেটা আছে এখনো? হ্যাঁ রে, ওটা গুছিয়ে রেখে দিয়েছি। আমার নাতি জিনিস বলে কথা, গুছিয়ে রাখতে হবে না? আমার নাতবউকে বাইকের পিছনে বসে ঘুরাবি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আমার কতদিনের শখ জানিস? খুব তাড়াতাড়ি তোমার ইচ্ছা পূরণ করে দেবো দাদু। অমিত বাইকটা নিয়ে পার্কে ঘুরতে যায়। হঠাৎ সেখানে রেজিনাকে দেখতে পায়। রেজিনা বান্ধবীদের সাথে পার্কে বসেছিল। বান্ধবীরা কথা বলছে, হাসাহাসি করছে, কিন্তু রেজিনা উদাস মনে বসে আছে। হঠাৎ রেজিনার সাথে অমিতের চোখাচোখি হয়, কিন্তু অমিত খেয়াল করে রেজিনা তাকে দেখে চোখ নামিয়ে নেয়। অমিত একটু অবাক হয়ে যায়। যে মেয়ে দেখা হলে ঝগড়া করতো সেই মেয়েটাকে দেখে চোখ নামিয়ে নিচ্ছে। সে কিছু বুঝতে পারে না। সে কিছুক্ষণ সেখানে ঘোরাঘুরি করে অনেকবারই রেজিনা চোখাচোখি হয়। তার প্রত্যেকবারই রেজিনার চোখ নামিয়ে নেয়। অমিত সেখানে কিছুক্ষণ থাকার পর বাড়ি ফিরে আসে আর দাদুকে বলে, দাদু, একটা কথা বলবো? হ্যাঁ বল, কি বলবি? আমার মাথায় কিছু ঢুকছে না। তুমি একটু বলবে, ওই মেয়েটা যে দোকানে রোজ আমার সঙ্গে ঝগড়া করতো, ইউটিউব চ্যানেল আছে, গান করে, রেজিনা বলে মেয়েটা হঠাৎ চুপ হয়ে গেল কেন? আজকে আমি পার্কে ঘুরতে গেছিলাম, কিন্তু গিয়ে দেখলাম মেয়েটা 2-3টে বান্ধবীর সাথে গল্প করছিল। আমার সাথে চোখে চোখ পড়ে গেল, কিন্তু মেয়েটা চোখ নামিয়ে নিল। অথচ তার বান্ধবীরা হাসাহাসি করছে, কথা বলছে, কিন্তু সেই চুপচাপ বসে আছে। মেয়েটাকে তো এরকম কখনো দেখিনি। কিছু কি হয়েছে মেয়েটার? অমিতের মুখ থেকে সব কথা শুনে আনোয়ার হোসেন বলল, বুঝতে পেরেছি, তুই রেজিনার কথা বলছিস। আসলে কিছুদিন আগে ওর বাবা মারা যায়, হঠাৎ করে স্ট্রোক হয়েছিল। তারপর থেকে মেয়েটা কেমন হয়ে গেছে, প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না। জীবনে কখনো আঘাত পায়নি তো, খুব আদরের মানুষ হয়েছে। আর বাড়ির ছোটো বলে সবাই তাকে ভালোবাসে, কিন্তু বাবার মৃত্যু সে মেনে নিতে পারে না। তারপর থেকে চুপচাপ হয়ে গেছে। আর আগের মতো বাইরে বেরোই না, কারোর সাথে ঝগড়া করে না, খুব কম কথা বলে। আমার সাথে আর ভালো করে কথা বলে না। সেদিন ওর মা বলেছিল ওর বাবার মৃত্যু ও মানতে পারছে না। রাতেবেলা ঘুমের ঘুরে চিৎকার করে কেঁদে ওঠে। দিল্লি যাবে মেয়েটাকে ডাক্তার দেখাতে, বলছিল এটা একটা মানসিক সমস্যা, যদি চিকিৎসা না করায় পরে আরও বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। ওর বড় মেয়ে দিল্লিতে থাকে, ওখানে যাওয়ার কথা আছে। দাদুর মুখ থেকে এসব কথা শুনে অমিতের খারাপ লাগে। ছোটবেলায় সেও বাবা মাকে হারিয়েছে, তারও খুব কষ্ট হয়েছিল। 2 ভাই বোন সম্পূর্ণ আলাদাভাবে দুটো পরিবেশে মানুষ হয়েছে, তাই রেজিনার জন্য তার খুব দুঃখ হলো। মাথার উপর বাবা মা থাকা মানে বটবৃক্ষের মতো কাজ করে। জীবনের কম কষ্ট করেনি, সব কিছু থেকেই দুবেলা দুমুঠো খেতে পারতো না, পরের আশ্রয়ে মানুষই হতে হয়েছে। অন্যমনস্কভাবে অমিত কথাগুলো ভাবছিল। তখন আনোয়ার হোসেন বলে,
কিরে কি ভাবছিস? রেজিনার কথা ভাবছিস? মেয়েটাকে ভালোবাসিস? বিয়ে করবি? হঠাৎ দাদুর মুখ থেকে এই কথা শুনে অমিত বসা থেকে উঠে পড়ে আর বলে, কী সব উল্টাপাল্টা কথা বলছো? উল্টাপাল্টা নয়, কিছুদিন আগে ওর মা বলছিল আমি আর পারছি না, যদি কোনো ভালো ছেলে থাকে তাহলে আমি বিয়ে দিয়ে দেবো। আমার মাথার ওপর কেউই নেই, বড় মেয়ে অনেক দূরে থাকে, কে এসব দেখাশোনা করবে? আমার শরীর ভালো নয়, কত করে মেয়েটাকে বোঝাচ্ছি কিন্তু বুঝছে না। যদি কোনো ভালো ছেলে থাকে তাহলে ওর বিয়ে দিয়ে দেবো, সেই জন্য বললাম। দেখ, মেয়েটা খারাপ নয়, তুই ওর বাহ্যিক রূপটা দেখছিস, ভেতরে মনটা দেখিসনি। মনের দিক থেকে ও খুবই সরল। আসলে ও হঠাৎ করে ইউটিউব চ্যানেল খুলে আর কিছু নাম কিনে ফেলে, সেই জন্য মেয়েটা একটু অহংকারী হয়ে গিয়েছিল। আসলে বয়স কম তো ঠিক বুঝতে পারেনি। সময়ের সাথে সাথে মেয়েটা এখন অনেক ম্যাচিওর হয়ে গেছে। দেখবি তোর ভালোবাসা পেলে ও আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে, ওর কোনো ডাক্তারের দরকার পড়বে না। আমার মনে হচ্ছে মেয়েটা তোর সাথে ঝগড়া করলে ও তোকে পছন্দ করতো, সেই জন্য রোজ আসতো তোর সাথে ঝগড়া করতো। আমাকে একদিন বলেছিল তোমার দোকানের লোকটার সাথে ঝগড়া করতে আমার খুব ভালো লাগে। তুই আমার কথাটা একটু ভাববি, যদি তোর পছন্দ হয় আমাকে জানাবি, আমি তাহলে ওর মাকে বলবো। অমিত কোনো কথা না বলে সেখান থেকে উঠে চলে আসে। অমিত 1 সপ্তাহ ছুটি নিয়েছিল, সব জায়গায় কাটিয়ে আজকে সে কাজে জয়েন করে। আজকে প্রথম তার ফ্লাইট কলকাতা থেকে দিল্লি। প্রথম দিন তাই তার খুব ভয় করছে। তার এক বন্ধু তন্ময় তাকে বলে, ভয় পাওয়ার কিছুই নেই, এর আগে ট্রেনিংয়ে তো করেছিস, একই জিনিস, শুধু একটু সতর্ক থাকবি, তাহলেই হবে। আল্লাহ আল্লাহ করে শুরু করে দে, তোর যাত্রা শুভ হোক দোস্ত। সেদিনের বিমানের মোট 85 জন যাত্রী ছিল। অমিত খুব ভালোভাবে তার গন্তব্যস্থলে পৌঁছে গেল। আস্তে আস্তে এসে সব জড়তা কাটিয়ে ফেলল, আকাশে চড়ার অভিজ্ঞতা অর্জন করে ফেলল, আগের চেয়ে অনেক সাহসী ও সতর্ক হয়ে গেল। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। মা, তুমি জোর করছো তাই যাচ্ছি, কিন্তু আমার খুব একটা ভালো লাগছে না কোথাও যেতে। ঠিক আছে, তোর আপু ফোন করেছিল তাই যাচ্ছি, 1 সপ্তাহের মধ্যে ফিরে আসব। আমার লাগেজ গোছানো হয়ে গেছে, তোরটা গুছিয়ে নে। কালকে সকাল 7টায় ফ্লাইট, খুব ভোরে আমাদের এখান থেকে বেরোতে হবে। রেজিনা তার মায়ের সাথে তার আপুর বাড়ি দিল্লি যাচ্ছে। তার বাবা মারা যাওয়ার পর থেকে সে কোথায় যেতে চায় না, তার কিছু ভালো লাগে না। তার মা তার আপুর সাথে আলোচনা করে রেজিনাকে নিয়ে দিল্লি যাচ্ছে, যদি তার মন চেঞ্জ হয়, আর সেই সাথে ডাক্তারের সাথে কথা বলবে। সকাল 6টার মধ্যে এয়ারপোর্টে চলে আসে। রেজিনা তার মায়ের কাছে বসে থাকে। হঠাৎ সেখানে পাইলটের পোশাকে অমিতকে দেখে রেজিনা। অমিতের দিকে তাকিয়ে থাকে। অমিত তখন তার বন্ধু তন্ময়ের সাথে কথা বলতে ব্যস্ত। অমিত ততটা খেয়াল করে না। তন্ময় চলে গেলে অমিত তাকালে দেখতে পায় রেজিনা আর তার মাকে। অমিত তাকালে রেজিনা মাথা হেঁট করে নেয়। অমিত তাদের সামনে আসে আর রেজিনার মাকে উদ্দেশ্য করে বলে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? নাতাশা বেগম অমিতকে খুব ভালো করে চিনত, তাই সেও অমিতকে দেখে বলে, ওয়ালাইকুম আসসালাম। ভালো নেই বাবা, মেয়েটার শরীর ভালো নেই। ওর বাবা মারা যাওয়ার পর থেকে ও কীরকম হয়ে গেছে। মেয়েটাকে এরকম দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তখনও আমার সাথে কত ঝগড়া করতো, আনোয়ার চাচা আমাকে অনেকবার বলেছে, কিন্তু এখন মেয়েটা প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না, কীরকম বদলে গেছে। আমার ভালো লাগছে না, আমি সেই ছটপটে চঞ্চল মেয়েটাকে দেখতে চাই। তারপর অমিতের উদ্দেশ্যে বলে, আমি আনোয়ার চাচার মুখে শুনেছি তুমি পাইলট হয়ে গেছো, তা এই বিমানে তুমি চালক? হ্যাঁ আন্টি। খুব ভালো লাগছে তোমাকে এখানে দেখে। অমিত খেয়াল করে রেজিনা সেই যে মাথায় হেড করেছে আর মাথা তুলছে না, না কোনো কথা বলছে। অমিত রেজিনাকে উদ্দেশ্য করে বলে, কেমন আছো রেজিনা? অমিতের প্রশ্নের কোনো উত্তর দেয় না রেজিনা, শুধু মাথা নাড়ে। অমিত বুঝতে পারে রেজিনার মনের কষ্ট, তাই সে কিছু বলে না। কিছুক্ষণ পরে বিমানে উঠে নাতাশা বেগম ও রোজিনা। অমিত ওদেরকে সাথে করে নিয়ে যায়। অমিতের বন্ধু তন্ময় অমিতের সহকর্মী। সেদিন একই সাথে দুজনের ডিউটি পড়েছে। অমিত তন্ময়কে বলে, তন্ময়, এই 2 জন মহিলা ওখানে বসে আছে, ওদেরকে একটু খেয়াল রাখবি। অমিতের কথায় তন্ময় সেদিকে তাকায়, দেখে একটা 21-22 বছরের মেয়ে আর একটা মাঝবয়সী মহিলা। তন্ময় অমিতকে উদ্দেশ্য করে বলে, তোর কে হয় রে? পরে বলবো, এখন যেটা বললাম সেটা করবি। তুই ওদের দিকে একটু খেয়াল রাখবি। আমি তো বিমান চালাবো,
তাই এদিকে দেখতে পারবো না। কে হয় আগে বল, তাহলে দেখাবো। মেয়েটা কিন্তু খুব মিষ্টি, যদি আমাদের ভাবি হয় তাহলে বলবো মাশা আল্লাহ, তোর পছন্দ আছে। ধরনে ওটাই হয়। এখন মুখটা বন্ধ কর আর যেটা বললাম সেটা কর। আমি আসছি, সময় হয়ে গেছে। তন্ময় নাতাশা বেগমের সামনে গিয়ে জিজ্ঞাসা করে, আন্টি যদি কিছু অসুবিধা হয় আমাকে বলবেন। অমিত বলে রেখেছেন আপনারা নাকি ওর আত্মীয়। তন্ময়ের কথায় নাতাশা বেগম হাসে আর বলে, ঠিক আছে বাবা, অসুবিধা হলে আমি তোমায় ডাকবো। নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থলে পৌঁছায় কলকাতার দিল্লি বিমান। অমিত চালকের আসন থেকে নেবে নাতাশা বেগমের দিকে ছুটে আসে। সেটা দেখে তন্ময় বলে, এত তাড়াতাড়ি ছুটে আসতে হবে না, আমি ওদের খেয়াল রেখেছি, ওদের নামানোর ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু এটা বুঝতে পারছি না, ভাবি তো চুপচাপ আছে, কেন কথা বলছে না? কিছুদিন আগে ওর বাবা মারা গেছে, সেই কারণে একটু টেনশনে আছে। অমিত নাতাশা বেগমের কাছে এসে জিজ্ঞাসা করে, আন্টি, আপনার আত্মীয়রা এয়ারপোর্টে আসবে না? আপনারা কিসে যাবেন? হ্যাঁ বাবা, ওরা ফোন করেছিল, গাড়ি পাঠিয়ে দিয়েছে। রেজিনা তার মায়ের সাথে চলে যায়। অমিত তাকিয়ে থাকে। তন্ময় পাশে এসে বলল, সব ঠিক হয়ে যাবে, মন খারাপ করতে হবে না। তন্ময়ের কথা শুনে অমিত বলে, শালা, আমার কথা তোকে ভাবতে হবে না। তোর সেই প্রেমিকার খবর কি? কি বলবো তোকে, ফোন নাম্বার দেবে বলেছিল কিন্তু দেয়নি। আর আপ্পুকে কিছু বলতে আমার লজ্জা করছে। দেখা যাক, কিছুদিনের ছুটি নিয়ে আপ্পুর বাড়িতে ঘুরতে যাব। কথা বলতে বলতে হঠাৎ তন্ময় চোখ যায় অমিতের ফোনের দিকে। দেখে একটা মেয়ের ছবি। তন্ময় মেয়েটাকে চিনতে পারে আর অমিতকে উদ্দেশ্য করে বলে, অমিত, তোর ফোনটা দে। কেন? দরকার আছে। অমিত ফোনটা তন্ময়কে দিলে তন্ময় দেখে ফোনের মধ্যে একটা বয়স্ক মহিলা আর একটা কম বয়সী মেয়ে। তন্ময় অমিতকে জিজ্ঞাসা করে, এরা কারা? অমিত ফোনের দিকে তাকিয়ে বলে, একজন আমার নানি আর একজন আমার নিজের ছোট বোন। অমিতের মুখ থেকে কথা শুনে তন্ময় হাসিতে ফেটে পড়ে। অমিত কিছু বুঝতে পারে না। সে অবাক হয়েও তন্ময়ের দিকে তাকায় আর বিরক্ত হয়ে বলে, তুই শুধু দাঁত বের করছিস কেন? হ্যাঁ, কি এমন হলো তো হাসছিস? তন্ময় হাসি থামিয়ে অমিতের উদ্দেশ্যে বলে, আরে, তোর ছোট বোনই তো আমার সেই প্রথম দেখা ভালোবাসা। ওই তো আমার আপ্পুর ছেলেকে পড়ায়, আর ওখানে গিয়েই ওর সাথে আমার আলাপ হয়েছে। প্রথম দেখাতেই ওকে আমার ভালো লেগে গেছে। আমি ফোন নম্বর চেয়েছিলাম, ও পাঠিয়ে দেবে বলেছিল, এখনও পাঠিয়ে দেয়নি। হয়তো ভয় পাচ্ছে, কারণ ওর চোখের মধ্যে আমার প্রতি ভালোবাসা দেখেছি। ভালোই হয়েছে, আমাকে আর কষ্ট করতে হলো না। তার মানে তুই আমার শালা হচ্ছিস, আর কোনো অজুহাত শুনবো না। এবার তোর বোনকে আমার বউ বানিয়েই ছাড়বো। তন্ময় মুখ থেকে অমিত এই কথা শুনে সে বলল, তাই বুঝি? তবে তোর সাথে আমার বোনের বিয়ে আমি দেব না। কেন? তোর চরিত্রে দোষ আছে। কিসব উল্টোপাল্টা কথা বলছিস? 28 বছর বয়স হয়ে গেল, আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে রিলেশন করিনি। তোর বোনকে প্রথম আমার ভালো লেগেছে, আর তুই এখন বলছিস আমার চরিত্রের সমস্যা? শালা, আজকে 3 মাস হয়ে গেল তুই আমার বোনকে দেখেছিস, এখনও তুই তার সাথে যোগাযোগ করিসনি। তাহলে আমি তোকে কি বলবো? হ্যাঁ, যদি তুই ওকে পছন্দ করতিস, যেভাবেই হোক ওর সাথে যোগাযোগ করতিস। এতদিন নিশ্চয়ই অপেক্ষা করতে হতো না। অমিতের কথা তন্ময় বুঝতে পারে। সে বলে, সরি দোস্ত, আমার ভুল হয়ে গেছে। তারপর অমিতের কাছ থেকে তার বোনের নাম্বার নিয়ে অমিতকে ফোনটা দিয়ে দেয়। অমিত তন্ময় ব্যবহারে হাসতে থাকে। তন্ময় অমিতের খুব ঘনিষ্ঠ বন্ধু। অমিত তন্ময়কে পছন্দ করে, তাই সে খুব খুশি হয়েছে। রাতের বেলা তন্ময় মাম্পিকে ফোন করে। মাম্পি তখন ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ফোন বাজায়, তার ঘুম ভেঙে যায়। সে ঘুমের ঘরে ফোনটা রিসিভ করে আর বলে, হ্যালো, কে বলছেন? তোমার তো ফোন নাম্বার দেওয়ার কথা ছিল আমাকে, তুমি কি ভুলে গেছো? আপনি কি বলছেন? আর আমি কেন আপনাকে ফোন নাম্বার দিতে যাব? আমি শাওনের মামা, মনে নেই? বাইকে করে তোমাকে বাড়িতে দিয়ে এলাম। তন্ময়ের কথা মাম্পি বুঝতে পারে। সে বলে, সরি ভাইয়া, আমার মনে ছিল না। মাম্পির ভাইয়া ডাকে তন্ময় বিরক্ত হয় আর বলে, আমি তোমার ভাইয়া হই না, তাই আমাকে ভাইয়া ডাকবে না, ওটা অমিতকে ডাকবে। অমিতের নাম বলতেই মাম্পি জিজ্ঞাসা করে, আপনি ভাইয়াকে চেনেন? হ্যাঁ, আমরা একসাথেই একই ডিপার্টমেন্টে চাকরি করি। আর আজকে অমিতের ফোনে তোমাকে দেখে চিনতে পারি, তারপর ওর কাছ থেকে নাম্বার নিই। আপনি ভাইয়াকে কিছু বলেননি তো? হ্যাঁ বলেছি। কি বলেছেন? মাম্পির কথায় তন্ময় মজা করে বলে, বলেছি তোমার বোনের জামাই হব আমি। কি? জি নয়, যেটা সেদিন বলা উচিত ছিল
সেটা আজকে বলে দিলাম। আপনি একটা অসভ্য লোক, আমি আপনার সাথে কথা বলবো না। কথাটা বলে মাম্পি ফোনটা কেটে দেয়। তন্ময় পুনরায় ফোন করলে মাম্পি ধরে না। তন্ময় মেসেজ পাঠায় আর বলে, সরি, রাগ করে না, যেটা সত্যি সেটা তো একদিন হবেই। আর ভাইয়ার মতো আছে, ও জানে ও এইসব নিয়ে চিন্তা করতে হবে না। এখন ঘুমিয়ে পড়ো, পরে কথা বলবো। তারপরের দিন অমিত তার বোনকে ফোন করে আর বলে, হ্যাঁ রে, কী সব শুনছি? মাম্পি বুঝতে পারে তার ভাই কি বলছে, তাই সে ভয় ভয় করে বলে, ভাইয়া তুই বিশ্বাস কর, আমি কিচ্ছু জানি না। ও যে কেন এসব উল্টোপাল্টা কথা বলছে আমি বলতে পারবো না। আমাদের শুধু একদিন দেখা হয়েছিল। বোনের কথায় অমিত হাসতে থাকে আর হাসতে হাসতে বলে, ভয় পাওয়ার কিছু নেই। সত্যি করে বল, তন্ময়কে পছন্দ তোর? দেখ, তন্ময়কে আমি চিনি, ও আমার খুব ভালো বন্ধু। আমার তন্ময়কে ভালো লাগে, আর তোর যদি পছন্দ হয় আমার কোনো সমস্যা নেই। তুই যদি বলিস তাহলে আমি সামনের মাসে তোদের বিয়ে দেব। তন্ময়ের মায়ের রয়েছে। তন্ময়ের মা যখনই শুনেছে আমার বোনকে তন্ময় ভালোবাসে, খুব খুশি হয়েছে। তুই এবার হ্যাঁ আর না জবাব দে। ভাইয়ের কথায় মাম্পি কি বলবে বুঝতে পারল না। তন্ময়কে তারও ভালো লাগে, তবু ভাইয়ের সামনে সে লজ্জা পেতে লাগলো। শুধু ধীর কণ্ঠে বলল, আমার পছন্দ আছে, বাকিটা তোর ইচ্ছা। কথাটা বলে মাম্পি ফোনটা কেটে দেয়। অমিত বুঝতে পারে তার বোন লজ্জা পেয়েছে, তাই সে আর কিছু বলে না। তার নানি মনিকা বেগম খুব খুশি নাতনির বিয়ের কথা শুনে। এদিকে রেজিনা তার মায়ের সাথে বাড়ি ফিরে আসে। ডাক্তার দেখালে তার কোনো উন্নতি হয় না। আনোয়ার হোসেন একদিন রেজিনাদের বাড়ি যায় আর তার মা নাতাশা বেগমকে বলে, বৌমা, মেয়েটাকে ডাক্তার দেখিয়েছিলে? নাতাশা বেগম তখন মেয়েকে ওষুধ খাওয়াচ্ছিল। সে আনোয়ার হোসেনকে বসার চেয়ার দিয়ে বলল, হ্যাঁ চাচা, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার কি বলবে, ও নিজে থেকেই ভালো হতে চাইছে না। আসলে ওর বাবাকেও খুব ভালোবাসতো, বাবার মৃত্যুও মেনে নিতে পারছে না। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমি একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। চাচা, কি মনে করব? আপনারা আমাদের দীর্ঘদিন প্রতিবেশী, আমার শ্বশুরের বন্ধু, সুখ দুঃখের সাথী। আপনারা আমাদের ভালো চাইবেন, তাই যা বলবেন ভালোর জন্যই বলবেন। আপনি বলুন। তুমি বরং ভালো ছেলে দেখে রেজিনার বিয়ে দিয়ে দাও। দেখবে স্বামীর ভালোবাসা পেলে ও আস্তে আস্তে ভালো হয়ে যাবে। পরবর্তীকালে ওর যখন সন্তান হবে দেখবি সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। আনোয়ার হোসেনের কথাটা শুনে নাতাশা বেগম কিছু ভাবল, তারপর বলল, ডাক্তার ও একই কথাই বলছিল, কিন্তু আমি ছেলে কোথায় পাবো যে আমার মেয়েকে বুঝবে? আছে একটা ছেলে, যদি তোমার মত থাকে আমি তাকে রাজি করাবো। ও রেজিনাকে পছন্দ করে, আর তুমি জানো ছেলেটাকে। আনোয়ার হোসেনের কথা শুনে নাতাশা বেগম বলল, আমি চিনি ছেলেটাকে, কিন্তু চাচা কে ছেলেটা? আমার দোকানে কাজ করতো অমিতকে, তোমার মনে আছে? রেজিনা প্রতিদিন দোকানে গিয়ে অমিতের সাথে ঝগড়া করতো। এখন অমিত পাইলট হয়ে গেছে, ও বিমান চালায়। তুমি যদি রাজি থাকো আমি কথা বলবো। হ্যাঁ আমি জানি ও পাইলট হয়ে গেছে। কিছুদিন আগে আমরা দিল্লি গিয়েছিলাম, ও সেই বিমান নিজে চালিয়েছে, আমাদেরকে খুব দায়িত্ব নিয়ে ওখানে পৌঁছে দিল। এমনকি ওর সহকর্মীকে বলে রেখেছিল আমাদের দেখে রাখার জন্য। কিন্তু চাচা, অমিত কি রাজি হবে? কারণ রেজিয়া ওর সাথে রোজ ঝগড়া করতো, সেটা অমিত জানে। আর ও কি জেনে শুনে আমার মেয়েকে বিয়ে করবে? বিয়ে করবে, শুধু তোমার মত আছে কি বলো, বাকি দায়িত্ব আমার। অমিতের মতন ছেলেকে কে না মেয়ের জামাই হিসাবে চাইবে? আমরা পছন্দ, আপনি কথা বলুন। রাতের দিকে আনোয়ার হোসেন অমিতকে ফোন করে, কিন্তু অমিত ফোন রিসিভ করে না। ওদের তখন মিটিং চলছিল। অমিতকে এবার আরও বড় দায়িত্ব দেওয়া হয়, ইন্ডিয়া থেকে সিঙ্গাপুর বিমান চালানোর। তন্ময় খুব খুশি হয়। সে অমিতকে বলে, শালাবাবু, কংগ্রাচুলেশনস, আমার আগেই তোর প্রমোশন হয়ে গেল। বিদেশের বিমান নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে গেলি। আমার এখনও দেরি আছে। তুই ওয়েট কর, খুব তাড়াতাড়ি তোর সুযোগ আসবে। হঠাৎ অমিত ফোনে দেখে আনোয়ার হোসেনের ফোন এসেছিল। সে রাত হয়ে গেছে বলে আর ফোন করে না। সকালবেলা আনোয়ার হোসেনকে ফোন করে আর বলে, আসসালামু আলাইকুম দাদু। তার আগে সরি বলছি, কালকে মিটিংয়ে থাকার জন্য তোমার ফোনটা রিসিভ করিনি। ওয়ালাইকুম সালাম, বুঝতে পেরেছি, তাই সরি বলতে হবে না।
তোর কাছে একটা অনুরোধ ছিল, যদি কাজ থাকুক সামনের সপ্তাহ 2 দিন ছুটি নিয়ে তুই এখানে আসবি, তোর সাথে কিছু কথা আছে। চেষ্টা করব। চেষ্টা নয়, এটা আমার নির্দেশ, তোকে আসতেই হবে। রেজিনা বড় বিপদ, তুই যদি না আসিস ওকে আর বাঁচানো যাবে না, একমাত্র তুই পারবি ওকে বাঁচাতে। কথাটা বলে আনোয়ার হোসেন ফোন কেটে দেয়। অমিত কিছুক্ষণ ভাবলো, তার রেজিনার কথা খুব মনে হলো। সে দুষ্টু মেয়েটা আজ দোকানে এসে তার সাথে ঝগড়া করত, কত কথা বলতো। সেদিনই এয়ারপোর্টে দেখে তার খুব কষ্ট হচ্ছিল। এভাবেই সে রেজিনাকে দেখতে চায়নি, তাই তার প্রতি তার একটা ভালো লাগা তৈরি হলো। ভুলে গেল রেজিনা সেই দুষ্টু মেয়ে, সেই ঝগড়া করা দিনগুলো। সে মনে মনে হাসতে লাগলো আর বলল, শেষ পর্যন্ত এটাই ছিল আমার কপালে। আমি তো ভাবতেই পারিনি সেই দুষ্টু জগরুটে মেয়েটাকে আমি ভালোবাসবো। ঠিক আছে রেজিনা, আর তোমাকে কষ্ট পেতে দিব না। আমি সামনের সপ্তাহে যাব আর আমার মতামত আমি জানিয়ে দেব। তোমাকে সুস্থ জীবনে আমাকে ফিরিয়ে আনতেই হবে। সামনের সপ্তাহে 2 দিনের ছুটি নিয়ে অমিত আনোয়ার হোসেনের কাছে আসে আর বলে, আমি বুঝতে পেরেছি তুমি কেন ফোন করেছিলে, তবে তোমাকে আর কিছু বলতে হবে না। আমি রাজি আছি ওই মেয়েকে বিয়ে করতে। আমি আজকে ওর সাথে দেখা করব। অমিতের কথায় আনোয়ার হোসেন খুব খুশি হয় আর বলে, ঠিক আছে, কাল সন্ধেবেলা তাহলে ওদের বাড়ি যাচ্ছি আমরা। তারপর দিন সন্ধেবেলা আনোয়ার হোসেন অমিত রেজিনাদের বাড়ি আসে। রেজিনা ঘরে তখন রুমে শুয়েছিল। অমিত তার কাছে যায় আর জিজ্ঞাসা করে, রেজিনা এ সময় কেন শুয়ে আছে? রেজিনা কোনো কথা না ভুলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। অমিত রেজিনাকে বলে, কি হলো, মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলে কেন? আমি কি জিজ্ঞেস করছি, তুমি শুনতে পাচ্ছ না? কথা বলো। রেজিনা কিছু না বলে পাশ ফিরে শুয়ে থাকে। অমিত এবার চিৎকার করে ঝাঁঝালো স্বরে বলে, কি হলো কি তোমার? আমার কথা কানে যাচ্ছে না? অমিতের কথায় রেজিনা শোয়া থেকে উঠে পড়ে আর চুপ করে বসে থাকে। পাশের ঘর থেকে আনোয়ার হোসেন ও নাতাশা বেগম ছুটে আসে। অমিত ইশারা করে তাদেরকে চলে যেতে বলে। তারা বুঝতে পেরে চলে আসে। অমিত রেজিনার কাছে গিয়ে বলে, তোমার ইউটিউব চ্যানেলের খবর কি? তুমি তো ভালো গান করতে পারো, কি হলো সেসব? আমাকে তখন বেশ বলতে, আমার পয়সা আছে, আমি নিজে রোজগার করি, আমি গান করি, আমাকে সবাই চেনে, তাই আমার এত অহংকার। সেসব কথা কোথায় গেল? তার মানে তোমার কোনো যোগ্যতা নেই, তাই তুমি হেরে বসে আছো। আর দেখো, তুমি একদিন আমাকে ছোটো করেছিলে, আজ আমি পাইলট হয়ে গেছি। তুমি হেরে গেছো রেজিনা, তাই তুমি মুখ লুকিয়ে বসে আছো। আমি জিতে গেছি। অমিতের কথায় রেজিনা অমিতের দিকে তাকায়। তার দু চোখ জলে ভরে যায় আর কাঁদতে কাঁদতে বলে, কেন এমন হলো? কেন বাবা হারিয়ে গেল? আমি তো চেয়েছিলাম আমি প্রতিষ্ঠিত হব, গান করব, সবাই আমাকে চিনবে। সব শেষ হয়ে গেল, আমি বাঁচতে চাই না। রেজিনার কথায় অমিত রেজিনার দুটো গালে হাত দেয় আর বলে, কে বলে তোমার সব হারিয়ে গেছে? কিচ্ছু হারায়নি, তোমার সব কিছু আছে। নিজেকে শক্ত করো। তুমি জানো, যখন আমার 8 বছর বয়স, তখন আমি একই সাথে আমার বাবা মাকে হারিয়েছি। আমার চোখের সামনে তাদের আমি মরতে দেখেছি। সব থেকে দুবেলা খেতে পাইনি, পরের আশ্রয়ে ছিলাম, সেখানে কম অপমান সহ্য করতে হয়নি। আমার বোন তখন 4 বছরের মেয়ে, তাহলে বোঝো আমাদের অবস্থা। আর সেই জায়গা থেকে আমি একজন দেশের পাইলট, আর তুমি তো সব কিছু তৈরি করে ফেলেছো, আর সেখান থেকে বলছো তোমার সব শেষ হয়ে গেছে। আমি 0 থেকে শুরু করেছিলাম রেজিনা, আর তুমি 100-এ পৌঁছে গেছো, তাই তুমি আর পিছু হটো না। বাবা মা কারো চিরস্থায়ী নয়, একদিন না একদিন চলে যেতে হবে। এটাই নিয়ম, এটাই ভবিষ্যৎ, আর এটা আমাদের মেনে নিতে হবে। আমরাও একদিন চলে যাব, তার আগে আমরা কিছু করে যাব, যাতে আমাদের সন্তান ভবিষ্যতে আমাদের জন্য গর্ববোধ করে। তুমি সেই দৃষ্টান্ত রাখো। অমিতের কথা শুনে রেজিনা বলে, আমাদের সন্তান বলতে আমি ঠিক বুঝলাম না। আনোয়ার দাদু আর তোমার মা, ওরা দুজনে মিলে আমাদের বিয়ে ঠিক করেছে, তাই আমাদের বিয়ে হচ্ছে। আর আমাদের বিয়ে হলে সন্তান তো হবেই। তুমি তো আগে আমার সাথে ঝগড়া করতে, এবার আগের মতো আরও ঝগড়া করো, আমাদের বাচ্চারা দেখবে তার মা তার বাবার সাথে কত ঝগড়া করতে পারে। অমিতের কথায় রেজিনা লজ্জা পায়। সে মাথা হেট করে বসে থাকে। সেটা দেখে অমিত বলে, কি গো, স্বামী হিসাবে আমাকে তোমার পছন্দ নয়? জানি না। আর জানতে হবে না, কালকে থেকে কলেজে যাবে, বাকি পড়া সম্পন্ন করবে, আর ইউটিউব চ্যানেল যেমন নিয়মিত গান আপলোড করতে সেরকম করবে। কাজ করো, কাজ নিয়ে থাকো, কাজ তোমাকে পথ দেখাবে, আর তোমার বাবার স্বপ্নকে তুমি পূরণ করবে। করবে তো রেজিনা? অমিতের কথা রেজিনা খুব ভালো লাগে। সে অমিতের হাত দুটো ধরে বলে, তুমি থাকবে তো আমার পাশে? আমি আর তোমার সাথে ঝগড়া করব না,
আমাকে কেউ কখনো এভাবে বোঝায়নি। তুমি যেভাবে আমাকে বোঝাচ্ছ, আবার সব ঠিক হয়ে যাবে। আসলে বাবার মৃত্যু আমি মেনে নিতে পারছিলাম না। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি চেয়েছিলাম বাবার মতো কেউ আমাকে ভালোবেসে আদর করে বোঝাক, কিন্তু সেইভাবে কেউ বোঝায়নি। আসলে মায়ের সাথে আমার সম্পর্ক কখনোই এতটা ভালো ছিল না। আমি আমার বাবাকে খুব ভালোবাসি, আর আমি খুব ডিপেন্ডেন্ট ছিলাম বাবার উপর। তাই হয়তো বাবার মৃত্যুটা আমাকে এত কষ্ট দিচ্ছে। আমি সেই দিন এয়ারপোর্টে তোমাকে দেখেছিলাম। আমার তোমার অনেক কিছু বলতে ইচ্ছে করছিল, কিন্তু আমি পাচ্ছিলাম না। তারপর অমিতের বুকে মাথা রেখে রেজিনা বলে, তুমি থাকবে আজকে আমাদের বাড়িতে? এখন আমাদের বিয়ে হয়নি, আমি যদি এখানে থাকি লোকেরা খারাপ কথা বলবে। তুমি স্বাভাবিক হয়ে যাও আবার আগের মতো। খুব তাড়াতাড়ি আমি তোমাকে বিয়ে করব, আর খুব সুন্দর একটা সংসার তৈরি করব। কথা দিলাম আমি সবসময় থাকবো তোমার পাশে, কোনো অবস্থায় তোমার হাত ছেড়ে দেব না। আমাদের দুটো দুষ্টু মিষ্টি দুটো ছেলে মেয়েকে আনতে হবে না, তাইলেই তোমার পাশে থাকা আমার জরুরি। রেজিনা অনেকটা আগে থেকে সুস্থ হয়ে গেছে দেখে নাতাশা বেগম খুব খুশি হয়। সে অমিতকে বলে, বাবা, আমি যে কি বলবো তোমাকে, ভাষা খুঁজে পাচ্ছি না। আমি কত বোঝালাম, আমার আত্মীয়রাও বুঝিয়েছে, হয়তো ঠিকভাবে বোঝাতে পারিনি। দেখো আজকে তোমার একটা কথায় আমার মেয়ে কত স্বাভাবিক হয়ে গেল। ভাগ্যিস আনোয়ার চাচা আমাকে কথাটা বলেছিল, তা না হলে আমি তো ভাবতেই পারিনি। আমি দোয়া করি তোমরা সুখী হও। তখন পাশে বসা আনোয়ার হোসেন বলে, আসলে আমি কিছু করিনি, আল্লাহ সব করিয়েছে। আমার মনে হয়েছিল অমিত পারবে ওকে সুস্থ স্বাভাবিক করতে। কোনো একটা জায়গায় ওরা একে অপরকে পছন্দ করত, হয়তো পরিস্থিতি ঠিক তৈরি ছিল না, তাই ওরা কিছু বলতে পারেনি। রেজিনা যে অমিতের সাথে ঝগড়া করতো, হয়তো ওটা ওদের ভালোবাসার ফল। তারপর আনোয়ার হোসেন অমিতকে উদ্দেশ্য করে বলে, অমিত বেশি দেরি করতে হবে না, তুমি তোমার নানিকে খবর দাও, আর খুব তাড়াতাড়ি আমার নাতনিকে তোমার জীবন সঙ্গিনী করে নাও। সামনের মাসে আমার কলিগের সাথে আমার বোনের বিয়ে, তখনই জানাবো। আর ওর একটু ভালো হয়ে যাক, তারপর আমাদের বিয়ে হবে। সেদিন অমিত অনেক গল্প করে। রাতের দিকে অমিত চলে আসতে গেলে রেজিনা তার হাতটা ধরেই বলে, প্লিজ থেকে যাও না। বললাম তো অসুবিধা আছে, কালকে দিনটা দেখছি, কাল আবার আসবো। আমি যেন কালকে আরও তোমায় ভালো দেখি, আর কালকে আমাকে তুমি গান শোনাবে। তুমি তো শুধু আমার সাথে ঝগড়া করেই গেলে, কালকে একটা রোমান্টিক প্রেমের গান শোনাবে। এখন আসছে, আর একদম চিন্তা করবে না, আমি প্রতিদিন ফোন করব। তুমি সাবধানে থাকবে। তারপরের দিন অমিতের এমার্জেন্সি ফোন আসায় চলে যায় রেজিনাকে মেসেজ করে বলে, সরি রেজিনা, আজকে ইমার্জেন্সি দেখায় আমাকে অফিসে চলে আসতে হয়েছে, তাই দেখা করতে পারিনি। তুমি সাবধানে থাকবে, রাতের দিকে ফোন দেব, ঘুমিয়ে পড়বে না, আমি রাত 10টার পর ফোন করব। কিছুদিন ধরে ফিরোজ আহমেদ অমিতকে ফোন করছে তার বাচ্চা দেখাশোনার জন্য, একটা মেয়েকে ডেকে দিতে, যে 24 ঘন্টা তার বাচ্চাকে দেখাশোনা করবে। অমিতের হঠাৎ সায়রা কথাটা মনে পড়ে। সে সায়রাকে ফোন করে বলে, সায়রা, তুমি একটা কাজের কথা বলেছিলে, আমি দেখেছি, তুমি কি কাজটা করবে? হ্যাঁ অমিত, আমি চাইছি কাজ করতে। একটা 6 বছরের বাচ্চার, সে বাচ্চাকে 24 ঘন্টা তোমাকে দেখতে হবে। তার বাবা মা আমার খুব ভালো বন্ধু, সে আমাকে দায়িত্ব দিয়েছে, তাই তুমি আমার পরিচিত, তাই তোমাকে অনুরোধ করছি, সে বাচ্চাকে দেখাশোনা করো, আর যা তুমি মাইনে চাও ওরা তাই দেবে। আমি তোমাকে ঠিকানা দিচ্ছি, কালকের মধ্যেই ঠিকানা চলে যাও, সকাল 10টার মধ্যে আসবে। ভাইয়া বাড়িতে থাকবে, ভাইয়া তোমার সাথে কথা বলে নেবে। আমি তোমাকে যে কি বলি ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। ধন্যবাদ দিতে হবে না, মন দিয়ে কাজ করো, কোনো অভিযোগ করার সুযোগ দেবে না, আমি আশা করছি তুমি পারবে। অমিতের রাতের বেলা রেজিনাকে ফোন করে, ফোনটা বেজে বন্ধ হয়ে যায়। আবার পুনরায় ফোন করলে রেজিনা ফোনটা রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ঘুমিয়ে পড়েছিলে? না না, আসলে আগে একটু ব্যস্ত ছিলাম। আমার সুস্থতার জন্য মা মানত করেছিল 5টা অনাথ শিশুকে মা খাওয়াবে, তাই আজকে 5টা শিশুকে খাওয়ানোর ব্যবস্থা ছিল, সেই জন্যই একটু ব্যস্ত ছিলাম। তা মেয়েকে তো সুস্থ করে দিলাম, কিন্তু আমি যে আবার অসুস্থ হয়ে পড়লাম। অমিতের কথায় রেজিনা ভয় পেয়ে যায় আর উদ্বিগ্ন কণ্ঠে বলে, কেন, কি হয়েছে তোমার? আমার প্রেম রোগ হয়েছে। তখন তন্ময় অমিতের কাছে ছুটে আসে আর বলে, তোর কি রোগ হয়েছে অমিত? তন্ময়ের আকস্মিক প্রবেশে অমিত একটু বিরক্ত হয় আর বলে, তুই শালা যাবি এখান থেকে? তুই দে, আমি ভাবির সাথে কথা বলবো। তুই যখন আমার বোনের সাথে কথা বলিস, আমি কি কিছু বলি, তাহলে তুই এখন কথা বলছিস? ঠিক আছে, আমি পরে ভাবির সাথে বুঝে নেব।
অমিত কিছুক্ষণ রেজিনার সাথে কথা বলে। রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। কালকে ভোরে আমি ফার্স্ট বিদেশে যাচ্ছি বিমান নিয়ে। ভোর 4টে সিঙ্গাপুর, তাই এবার আমাকে ঘুমিয়ে পড়তে হবে। সাবধানে যাবে, আর ওখানে পৌঁছে আমাকে ফোন করবে। হুম। অমিত ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়ে। তারপর দিন ভোরে সে সিঙ্গাপুর যাবে, ভোর 4টের ফ্লাইট। তোমার কি হলো? তুমি এরকম করছো কেন? মা, আমার সব কিছু শেষ হয়ে গেল। আমি যে সব কিছু ভুলে গিয়েছিলাম। ও এসেছিল বলে আমার জীবনে, ও আবার হারিয়ে গেল। রেজিনা, তুই এরকম করছিস কেন? কি হয়েছে তোর? তুই কথা বল। মার ডাকে রেজিনার ঘুম ভেঙে যায়। সে ঘড়ির দিকে তাকায়, দেখে ভোর 4টে বাজে। তার মানে সে স্বপ্ন দেখছিল, খুব খারাপ স্বপ্ন। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। সে কাঁদতে শুরু করে দেয় আর মাকে বলে, মা, আজ ভোর 4টে ও বিদেশ যাবে, ওর ফ্লাইট মা। কিন্তু আমি একটা খারাপ স্বপ্ন দেখলাম, আমার খুব ভয় করছে। এখন ও তো ফোনও তুলবে না, আমার খুব চিন্তা হচ্ছে মা। নাতাশা বেগম বুঝতে পারে তার মেয়ের খারাপ স্বপ্ন দেখেছে। সে তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে, অমিতের কিচ্ছু হবে না, খুব ভালোভাবে ওখানে পৌঁছে যাবে। দেখবি ও পৌঁছে গিয়ে তোকে ফোন করবে। চিন্তা করিস না মা, আল্লাহ আছে, সে সব সময় ভালো মানুষের পাশে থাকে। অমিত ভালো ছেলে, অনেক পরিশ্রম করে, এই জায়গায় এসেছে, তাই ওর কিচ্ছু হবে না। আমি মা হয়ে তোকে বলছি, তুই চিন্তা করিস না শুধু শুধু। রেজিনা জানে অমিত ফোন তুলবে না, সে এখন বিমানে আছে। অমিত সিঙ্গাপুর পৌঁছে রেজিনাকে ফোন করে। ফোনটা রিসিভ করে রেজিনা কান্নায় ভেঙে পড়ে। অমিত ভয় পেয়ে যায় আর বলে, কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? ঠিক আছো? রেজিনা কিছু কথা বলে না, সে ফুপিয়ে কান্না করতেই থাকে। অমিত এবার চিৎকার করে ওঠে, কি হলো কি তোমার? কাঁদছো কেন? আমার কথা তোমার কানে যাচ্ছে না? আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি, তোমাদের বিমানটা কেউ হাইজ্যাক করেছে, আর তুমি খুব বিপদের মধ্যে আছো। আমি ভোরবেলা স্বপ্নটা দেখেছি, সবাই বলে ভোরের স্বপ্ন। বাকি কথাটা রেজিনাকে শেষ করতে দিল না অমিত। অমিত বলল, আমি ঠিক আছি, আমাদের বিমানে কোনো ক্ষতি হয়নি, আমরা সবাই ভালোভাবে পৌঁছে গেছি। উল্টাপাল্টা চিন্তা বন্ধ করো, যেটা কাজের কাজ সেটা করো। আমি ওখানে গিয়ে তোমার সাথে দেখা করব। নানি বলেছে তন্ময় আর বোনের বিয়ের সময় আমাদের বিয়েটা হয়ে যাবে, তোমাকে আর অপেক্ষা করতে হবে না। আর তোমার পাগলামিও আমি খুব তাড়াতাড়ি বন্ধ করে দেব। তোমাকে অনেক শাস্তি দেব। কি শাস্তি দেবে তুমি? বাসুরাতে অনেক আদর করব। পাগলি কোথাকার, শুধু উল্টাপাল্টা চিন্তা করবে। এখন রাখছি। এদিকে সায়রা অমিতের কথা মতো ফিরোজ আহমেদের সাথে দেখা করে আর তাদের বাড়িতে তার বাচ্চাকে দেখাশোনার কাজ করে। এদিকে বিয়ের আয়োজন চলছে। অমিত ছুটি নিয়ে তার নানি বাড়ি এসেছে। বিয়ে কলকাতা শহর থেকে হবে। নানি ও বোনকে নিজের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার জন্য অমিতকে দেখে তার নানি মনিকা বেগম দুজোড়া হাতের বালা দেখে বলে, এই 2 জোড়া সোনার বালা আমি অনেক কষ্টে তৈরি করেছি। 1 জোড়া আমি মাম্পিকে দেব, আর 1 জোড়া তোর বউয়ের জন্য। দেখ এটা তোর পছন্দ হয়েছে কিনা। এসব মেয়েদের জিনিসের ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, তুমি নিজের হাতে ওকে দেবে। তন্ময়ের সাথে মাম্পির বিয়ে হয়ে যায়। মাম্পি শ্বশুরবাড়ি চলে যায়। তার 1 মাস পর অমিত ও রেজিনার বিয়ে হয়। কারণ বোনের বিয়ের পরের দিনেই তাকে একটা কাজে জার্মান যেতে হয়েছিল। ওখান থেকে ফিরে এসে রেজিনার সাথে ওর বিয়ে হয়। আজকে ওদের বাসর রাত। অমিত রুমে ঢুকে দেখে রেজিনা মাথায় ঘুমটা দিয়ে অপেক্ষা করছে। অমিত গেলে রেজিনা তাকে সালাম করে আর বলে, আজকে আমার গলাটা ভালো নয়, তাই তোমায় গান শোনাতে পারবো না, পরে একদিন শুনিয়ে দিব। অমিত রেজিনাকে বলেছিল বাসর রাতে ওকে গান শোনাতে হবে। রেজিনা কথা বুঝতে পেরে অমিত হাসে আর বলে, ঠিক আছে, সমস্যা নেই, পরে গান শুনিয়ে দেবে। আজকে আমাদের বাসর রাত, তাই বাকি কাজ করতে সমস্যা নেই তো? অমিতের কথা বুঝতে পেরে রেজিনা লজ্জা পায় আর বলে, জানি না। অমিত রেজিনাকে কোলে তুলে নেয় আর একটা অন্য জগতে নিয়ে যায়। এই গল্পের কাহিনী এখানেই সমাপ্ত।